যান, আল্লাহ হাফেজ। ওকে, শেয়ার না। আচ্ছা, তো শুভ সন্ধ্যা সবাইকে। আমরা হচ্ছে গত ক্লাসে চলতরিৎ শুধুমাত্র সার্কিট অ্যানালাইসিসটা পড়ছিলাম, বাট আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা চলতরিতের সার্কিট অ্যানালাইসিস ছাড়া যে পার্টটুকু আছে সেই পার্টটুকু পড়বো। সো আমি অলরেডি লাইভে আছি, দেখতেছি বেশ কয়েকজন লাইভে আছো। তোমরা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানাবা যে অ্যাকচুয়ালি আমার যে ভিডিওটা এবং হচ্ছে অডিও কোয়ালিটিটা সেটা কি ক্লিয়ার কিনা। এটা কমেন্ট করে জানানোর পর হচ্ছে আমি পড়ানোটা শুরু করব। সবাই একটু কমেন্ট করে জানাও যে ভিডিও প্লাস তোমার অডিও যে কোয়ালিটিটা আছে সেটা ক্লিয়ার কিনা। এই তো ভালো আছি। নীরব খন্দকার, ফজলু, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রাজস্বী, তমালিকা, আরাফাত, সবাই হচ্ছে সালাম দিচ্ছে। আমি সবার সালামের উত্তর গ্রহণ করতেছি। ওয়ালাইকুম সালাম। তোমরা কমেন্ট করে জানাও যে এখানে সাউন্ড কোয়ালিটিটা ক্লিয়ার আছে কিনা। সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার থাকলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, ঠিক আছে, সবকিছু যেহেতু ক্লিয়ার, আমি কনফার্মেশন পেয়ে গেছি, তো হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে চলতরিতের পড়ছিলাম যে হচ্ছে সার্কিটটাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। আজকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ ভি ইজ ইকুয়াল টু আইআর কিংবা কিউ ইজ ইকুয়াল টু আইটি, এই ধরনের সহজ সূত্রগুলো অ্যাকচুয়ালি আমরা সবাই পারি। সেগুলো অ্যাকচুয়ালি এখানে যে আলোচনা করাটা খুব বেশি জরুরি আমি সেটা মনে করতেছি না। সেগুলো আমরা হয়তো আলোচনা করলেও ক্লাসের লাস্টে যদি দেখি টাইম আছে সেক্ষেত্রে আলোচনা করব। আজকে হচ্ছে ফার্স্টের দিকে আমরা হচ্ছে ক্রিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করব। এট ফার্স্ট, পি ইজ ইকুয়াল টু ভিআই, পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভিআইটি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি। এই সূত্রগুলো আমি অ্যাকচুয়ালি লিখতে পারি। এই সূত্রগুলো কি তোমরা মোটামুটিভাবে জানো। এগুলো হচ্ছে ক্ষমতা সূত্র। একটা যন্ত্রের যে ক্ষমতা পি সেটা হচ্ছে ভি ইন্টু আই, মানে ভোল্টেজ ইন্টু তড়িৎ প্রবাহ। এখানে আছে হচ্ছে তড়িৎ প্রবাহ ইন্টু রোধ, এবং এখানে আছে হচ্ছে ভোল্টেজ স্কোয়ার বাই রোধ। এইভাবে আমি উৎপন্ন তাপ কিংবা কৃত কাজের রাশিমালাগুলোও পেয়ে যাই। এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো যে এখান থেকে আমি যদি সম্পর্কটা নেই তাহলে আমার সম্পর্কটা হবে পি সমানুপাতিক আই, বাট আমি যদি এখান থেকে সম্পর্কটা নেই তাহলে আমার মানে এই পি এবং আই স্কোয়ার আর থেকে যদি সম্পর্কটা নেই তাহলে আমার সম্পর্কটা হয়ে যাবে পি সমানুপাতিক আই স্কোয়ার। সো দুইটাই যেহেতু সত্যি হতে পারে না যে ক্ষমতা আসলে কি তড়িৎ প্রবাহের সমানুপাতিক নাকি তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, দুইটা যেহেতু একই সাথে সত্য হতে পারে না, সো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জানা দরকার যে কোনটা সত্য। আবার তুমি যদি পি এর সাথে আর এর সম্পর্কটা দেখো, একবার হচ্ছে পি সমানুপাতিক আর, কখন, যখন পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, আবার পি সমানুপাতিক 1/r। এখানে আমাদের ঝামেলাটা আরো অনেক বেশি। এখানে ফার্স্ট টাইম বললাম যে ক্ষমতা রোধের সমানুপাতিক, আর এখানে আমি বলতেছি ক্ষমতা পি রোধের ব্যস্তানুপাতিক। সো একসাথে যেহেতু দুইটা সত্যি হতে পারে না, অ্যাকচুয়ালি আমাদের কোনটা সঠিক সেটা অ্যাকচুয়ালি জানা উচিত। সেটা অ্যাকচুয়ালি নির্ভর করবে এখানে আমি কোন রাশিটাকে নিচ্ছি কিংবা কোন রাশিটাকে কনস্ট্যান্ট রাখতেছি। আমি তোমাদেরকে অ্যাট ফার্স্ট একটা কনসেপ্ট ক্লিয়ারলি বুঝাই দেই যে এ ইজ ইকুয়াল টু যদি কেবি হয় তাহলে আমি সেখান থেকে লিখতে পারি এ সমানুপাতিক বি, যেখানে কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, আবার এ ইজ ইকুয়াল টু যদি তোমার কে বাই বি হয় তাহলে আমি লিখতে পারি এ সমানুপাতিক 1/বি, যেখানে আমার কেটা সমানুপাতিক ধ্রুবক। সো আমি দেখতেছি আমার সম্পর্ক কোনটা হবে সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এখানে আমি কাকে ধ্রুবক ধরতেছি। আমার যদি কখনো তড়িৎ প্রবাহ আইটা ধ্রুবক হয়ে যায় তাহলে আমি সম্পর্কটা বলবো হচ্ছে পি সমানুপাতিক আর, যেহেতু আমি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর সূত্র ইউজ করতেছি। আবার আমার যদি কখনো এই ভোল্টেজটা ধ্রুবক হয়ে যায় তাহলে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি লিখতে পারি পি সমানুপাতিক 1/r যখন হচ্ছে আমার ভিটা ধ্রুবক। সো আই হোপ আমরা বিষয়টা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমরা কখন কোন সম্পর্কটা ইউজ করব।
যখন আমাদের এই সমীকরণের একটা রাশিকে ধ্রুবক বলে নিবে তখন আমরা সেই ধ্রুবক সম্পর্কিত রাশিটা এখান থেকে নিয়ে তারপর আমরা সম্পর্কটা ডিফাইন করব। কয়েকটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসটাকে স্পষ্ট করা সম্ভব। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন বলতেছি এখন, 40 ওয়াট এবং 60 ওয়াটের দুটি বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল আলো দিবে? এটা হচ্ছে একটা 40 ওয়াটের বাল্ব, এটা হচ্ছে একটা 60 ওয়াটের বাল্ব। আমি যদি তাদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করি, দেখো এখানে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তাহলে কোনটি বেশি উজ্জ্বল আলো দিবে? আমার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি এই যে 40 ওয়াট যে বাল্বটা আছে সেই বাল্বটা বেশি উজ্জ্বল আলো দিবে। হ্যাঁ, আমি ভুল বলি নাই, তোমরা সঠিকটাই শুনছো, এই 40 ওয়াট বাল্বটাই বেশি আলো দিবে। ইভেন আমি যদি 60 ওয়াটটাকে আগে লাগাই এবং 40 ওয়াটটাকে পরে লাগাই, তারপরেও তোমার 40 ওয়াট বাল্বটাই বেশি উজ্জ্বলতার সাথেই জ্বলবে। ঠিক আছে, তো আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি 40 ওয়াট, কিন্তু আমি ফার্স্টেই বলে নিই যে আমরা বাস্তব জীবনে অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে দেখি না। আমরা বাস্তব জীবনে দেখি যে 40 ওয়াট না, অ্যাকচুয়ালি 60 ওয়াট বাল্বটা বেশি উজ্জ্বল আলো দেয়। তো কেন 60 ওয়াট বাল্বটা আমাদের বাস্তব জীবনে বেশি উজ্জ্বল আলো দেয় সেটা হচ্ছে আমি পরে ব্যাখ্যা করব। জাস্ট এই কোশ্চেনটার ব্যাখ্যাটা বোঝো যে এখানে তারা যে কোশ্চেনের সেটআপটা বলছে যে দুটি বাল্বকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করছি, একটা বাল্ব হচ্ছে 40 ওয়াট আর একটা বাল্ব হচ্ছে 60 ওয়াট, কোন বাল্বটা বেশি উজ্জ্বল আলো দিবে? আমার অ্যান্সার হচ্ছে 40 ওয়াট। কিভাবে আমি তোমাকে সেটা দেখাই। তো দেখো এটা একটা 40 ওয়াট বাল্ব, এটা হচ্ছে একটা 60 ওয়াট বাল্ব, বাট তারা কিন্তু অ্যাকচুয়ালি যখন বানানো হয়েছিল তখন একটা ফিক্সড ভোল্টেজে জ্বলার জন্যই বানানো হয়েছিল। কারণ একটা দেশের সব লাইনের ভোল্টেজ সেম থাকে, তার মানে হচ্ছে এদেরকে যখন একটা দেশে ম্যানুফ্যাকচার করা হয়েছে তখন দুইটাকে যেন একটা ফিক্সড ভোল্টেজে জ্বালানো যায় সেই ব্যবস্থাতে এটা জ্বালানো হয়েছে। এবার আমি দেখি এখানে আছে হচ্ছে আমার ভি, এখানে আছে হচ্ছে আমার পি। হ্যাঁ, তো এখন আমি পি, ভি এবং আর এদের মাঝখানে যদি একটা সম্পর্ক নেই তাহলে তুমি দেখবা যে হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ পি সমানুপাতিক 1/r, মানে যেটার ক্ষমতা বেশি সেটার রোধটা হচ্ছে কম। তো এখন আমি দেখি তো তাহলে এখানে ক্ষমতা বেশি কার? 60 ওয়াটের, তার মানে হচ্ছে এটা রোধের মানটা কম। আমি এখানে আর মাইনাস দিয়ে রাখলাম, মানে হচ্ছে এর রোধটা কম, আর এটার জন্য আমি রোধটা আর প্লাস দিয়ে রাখলাম, মানে হচ্ছে এর রোধটা হচ্ছে বেশি। কারণ আমি তো এই সম্পর্ক থেকে ক্লিয়ারলি বুঝতেছি যে যেহেতু পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এবং এখানে আমার হচ্ছে ভোল্টেজটা ফিক্স, তার মানে হচ্ছে এখানে আমি ভিটাকে ধ্রুবক ধরতে পারি, ধরে আমি সম্পর্ক নিতে পারি হচ্ছে পি সমানুপাতিক 1/r। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো যে এটা রোধটা বেশি, এটা রোধটা কম। এখন এরা যেহেতু আমার শ্রেণীতে যুক্ত, তার মানে হচ্ছে শ্রেণীতে সবসময় সেম পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এরপরে যখন আমি চিন্তা করব তখন আমার আইটা কনস্ট্যান্ট। সো এবার আমি যদি সম্পর্কটা নির্ণয় করি তাহলে হচ্ছে আই আর এবং পি এর মাঝখানে সম্পর্কটা কেমন হওয়া উচিত? সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। এখান থেকে আমি দেখতেছি পি সমানুপাতিক আর, অর্থাৎ যেটা রোধ বেশি হবে সেটার ক্ষমতাটাও এখন বেশি হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে এখন আমার আইটা কনস্ট্যান্ট, এই তারের মাঝখান দিয়ে আমার একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ যাচ্ছে। সো এখন খেয়াল করো এটা রোধটা বেশি, তাহলে হচ্ছে এই হিসাব অনুযায়ী হ্যাঁ এটাতে যে উৎপন্ন তাপ শক্তি সেটা বেশি হবে, এবং এটার যে রোধটা কম এখানে অ্যাকচুয়ালি তোমার উৎপন্ন তাপ শক্তিটা কম হবে। এটা সরি এখানে পি না, এটা হচ্ছে আমার উৎপন্ন তাপ শক্তি এইচ। হ্যাঁ, এটা হচ্ছে এইচ, সো এইচ প্রপোর্শনাল টু আর। সো এটা যেহেতু আমার রোধটা বেশি তাহলে হচ্ছে এটাতে উৎপন্ন তাপ শক্তিটা বেশি হবে, এবং এটা যেহেতু রোধটা কম এটাতে উৎপন্ন তাপ শক্তির পরিমাণটাও অ্যাকচুয়ালি কম হবে। অর্থাৎ এখানে হচ্ছে আমার এইচটা প্লাস প্লাস এবং এটাতে হচ্ছে আমার এইচটা মাইনাস মাইনাস। যেহেতু এটাতে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ বেশি তার মানে হচ্ছে এটা বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে, যেহেতু এটাতে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ কম তাহলে হচ্ছে এটা কম উজ্জ্বলতার সাথে জ্বলবে। সো আমি পুরা কোশ্চেনের পুরা সেটআপটা আমি আবার বলতেছি। 40 ওয়াট এবং 60 ওয়াটের, এটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, 40 ওয়াট এবং 60 ওয়াটের দুটি বাল্ব
কোন বাল্বটি, আমি যদি শ্রেণী সমবায়ে লাগাই তাহলে হচ্ছে কোন বাল্বটি বেশি উজ্জ্বলতার সাথে জ্বলবে, এর অ্যান্সারটা হচ্ছে আমার 40 ওয়াট। এর কারণ কি দেখো, এরা হচ্ছে ফার্স্ট একটা ফিক্সড ভোল্টেজে চলার জন্য বানানো হয়েছে। সো ফার্স্টে যেহেতু ভোল্টেজটা কনস্ট্যান্ট, আমার সম্পর্কটা আসছে হচ্ছে পি সমানুপাতিক 1/r, অর্থাৎ যেটার ক্ষমতা বেশি সেটার রোধটা কম। সো সেই হিসেবে আমি এখানে লিখছি যে এটার ক্ষমতা বেশি, সো এটার রোধটা কম। পরবর্তীতে তাদেরকে আমি দেখলাম যে তাদেরকে আমি শ্রেণী সমবায়ে যুক্ত করছি, তার মানে হচ্ছে কি তার মাঝখান দিয়ে সেম পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ গেছে মানে হচ্ছে এটা ফিক্সড, এবং রোধ এবং ক্ষমতা এদের মাঝখানে আমি সম্পর্কটা বের করব, কিংবা রোধ এবং উৎপন্ন তাপ শক্তি এদের মাঝখানে আমি সম্পর্কটা বের করব। তাহলে হচ্ছে H ইজ ইকুয়াল টু হচ্ছে I²RT। এই সমীকরণ থেকে আমি দেখতেছি H সমানুপাতিক R, অর্থাৎ যেটা রোধ বেশি সেটাতে উৎপন্ন তাপ শক্তি বেশি হবে, তাহলে হচ্ছে এটা রোধ বেশি, এটাতে তাপ শক্তি কিংবা এটার উজ্জ্বলতাটা অনেক বেশি হবে। ঠিক আছে, সো এই কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল কোশ্চেন, এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল কোশ্চেন, যেটা আমি অ্যানালাইসিস করলাম। তো এখন আমাদের প্রশ্ন থাকতে পারে মনে যে আসলে কেন তাহলে আমরা যখন বাসা বাড়িতে ইউজ করি তখন 60 ওয়াট বাল্বটাই উজ্জ্বলতা বেশি উজ্জ্বলতার সাথে জ্বলে। এর অ্যান্সারটা হচ্ছে আমরা আমাদের বাসা বাড়িতে কখনো এভাবে শ্রেণী সংযোগটা দেই না। আমরা আমাদের বাসা বাড়িতে যে সংযোগটা দেই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সমান্তরাল সংযোগ। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে শ্রেণী সংযোগ মানে কি, আমার যদি সামহাও এই 40 ওয়াট বাল্বটা অফ হয়ে যেত কিংবা এটা যদি ফিউজ হয়ে যেত তাহলে কিন্তু আর কারেন্টের দিকে পাস হইতো না, অর্থাৎ 60 ওয়াটটাও অফ হয়ে যেত। কিন্তু আমরা কিন্তু আমাদের বাসা বাড়িতে এমন দেখি না। আমরা আমাদের বাসা বাড়িতে দেখি যে প্রত্যেকটা যন্ত্রই স্বতন্ত্র, অর্থাৎ তারা সবাই সমান্তরালে যুক্ত। ওকে, তো এই হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। যারা যারা এই কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝে গেছো তাদের অ্যাকচুয়ালি এই ধরনের সম্পর্কের আরো কোনো কোশ্চেনেই প্রবলেম হবে না। প্লাস আমরা যেহেতু একটা কঠিন কোশ্চেন বুঝে ফেলছি, বাকি কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুবই ইজি মনে হবে। যেমন আমি তোমাকে আরেকটা কোশ্চেন এই ধরনের অ্যানালাইসিস করাচ্ছি। কোন পরিবাহীর বিভক্ত শাখার রোধের অনুপাত 3:5। কোন একটা পরিবাহীর বিভক্ত শাখার রোধের অনুপাত হচ্ছে 3:5। আমি এটা রোধ ধরলাম হচ্ছে 3, এটা রোধ ধরলাম হচ্ছে 5। তারপর আমাকে বলছে যে প্রথম প্রান্তে উত্তপ্ত তাপ 5000 জুল হলে, এখানে যদি উত্তপ্ত তাপ উৎপন্ন তাপ হয় 5000 জুল, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটায় এই যে 5-এ উৎপন্ন তাপের পরিমাণটা কত হবে। তো এটা খুবই সিম্পল। তোমার দেখো তো এখানে অ্যাকচুয়ালি কিন্তু আমার তড়িৎ প্রবাহ আইটা ফিক্স না, এখানে আমার ফিক্স যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজ। কারণ এখানে কোশ্চেনে যেটা বলছে যে কোনো পরিবাহীর বিভক্ত শাখা, দ্যাট মিনস একটা পরিবাহী আসছে, এসে তার শাখাগুলা এই যেভাবে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পর একটা রোধ যদি 3 হয় আরেকটা রোধ হবে 5, অর্থাৎ তাদের রোধের অনুপাত হচ্ছে 3:5। বলছে যে প্রথম প্রান্তে মানে এখানে উৎপন্ন তাপ 5000 হলে এখানে উৎপন্ন তাপের পরিমাণটা কত। তো এখানে যেহেতু আমার ভোল্টেজটা ফিক্সড, মানে হচ্ছে যেহেতু এরা সমান্তরালে যুক্ত, সো এখানে আমার ভোল্টেজ ফিক্সড, তাদের রোধের অনুপাতটা দিয়ে দিছে, তাপটা বের করতে হবে। তাহলে আমি রাশিগুলো দেখি, ভি এটা হচ্ছে আমার ফিক্সড, এখানে তারা রোধের অনুপাত আর দিয়ে দিছে, আমাকে এইচটা বের করতে বলছে। তাহলে হচ্ছে এইচ, ভি এবং আর এদের মাঝখানে সম্পর্কটা কেমন, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি। এখান থেকে আমি সম্পর্কটা লিখতে পারি হচ্ছে এইচ সমানুপাতিক 1/r। এখন যেহেতু রোধের অনুপাত হচ্ছে আমার 3:5, তাহলে হচ্ছে উৎপন্ন তাপ এর অনুপাত হবে যেহেতু ব্যস্তানুপাতিক, যেহেতু উৎপন্ন তাপটা রোধের ব্যস্তানুপাতিক, তাহলে উৎপন্ন তাপ হবে 5:3। অর্থাৎ এখানে যদি 5 পরিমাণ তাপ উৎপন্ন হয়, এখানে তাপ উৎপন্ন হবে হচ্ছে 3 পরিমাণ। এখানে তাপ উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি কত পরিমাণ, 5000 পরিমাণ, তাহলে এখানে কতটুকু তাপ উৎপন্ন হবে, 3000 জুল পরিমাণ। সিম্পল। হ্যাঁ, আর যদি আমাদের একান্তই ম্যাথটা রিটেনের জন্য করতে হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে করব, H প্রপোর্শনাল টু 1/r। এটুকু লেখার পর আমি লিখবো হচ্ছে H1/H2 ইজ ইকুয়াল টু হচ্ছে R2/R1। যেহেতু ব্যস্তানুপাতিক, সো হচ্ছে 5/3। H1 এর মান আছে হচ্ছে আমার তোমার 5000, এটা হচ্ছে H2, সো আমার এখান থেকে H2 এর মান আসবে হচ্ছে 3000। তুমি ইচ্ছা করলে এইভাবে ম্যাথমেটিক্যালিও করতে পারো, আবার তোমার যদি শুধুমাত্র এমসিকিউর জন্য করতে হয় তাহলে তুমি এভাবে করতে পারো যে উৎপন্ন এখানে রোধের অনুপাত যেহেতু 3:5, তাহলে উৎপন্ন তাপের অনুপাত হচ্ছে অ্যাকচুয়ালি 5:3। 5 মানে তারা আমাকে বলছে 5000, যে এখানে 5000 জুল তাপ উৎপন্ন হয়, তাহলে এখানে কতটুকু তাপ উৎপন্ন হবে, যেহেতু এখানে 5 মানে 5000, তাহলে এখানে 3 মানে 3000। আই হোপ সবাই এই বিষয়টা বুঝছো। অনেকে দেখতেছি মাত্র জয়েন করতেছে, তাদের সবাইকে অ্যাকচুয়ালি বলবো যে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। তোমরা অলরেডি লেট করে ফেলছো ক্লাসে জয়েন করতে, একটা ইম্পর্টেন্ট ম্যাথ পার করে ফেলছি আমরা। আচ্ছা, তো এই হচ্ছে একটা কোশ্চেন আমরা সলভ করলাম।
তো কোশ্চেনটা আমি যদি আবার বলি, এখানে রোদের অনুপাত 3:5, তাহলে উৎপন্ন তাপের অনুপাত হবে সবকিছু কনসিডার করে 5:3। তো তারপর আমি বাকিটা ক্যালকুলেট করছি। আমরা এরকম আরো একটা ম্যাথ করে ফেলতে পারি, এটাও ঢাকা ভার্সিটির কোশ্চেন। কোন লোড 100 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগাইলে তা 200 ওয়াট শক্তি গ্রহণ করে। উক্ত লোডটি 200 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগালে তা কতটুকু শক্তি গ্রহণ করবে? একটি লোড 100 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগালে তা 200 ওয়াট শক্তি গ্রহণ করে। উক্ত লোডটি 200 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে লাগালে তা কতটুকু শক্তি গ্রহণ করবে? এখানে যে জিনিসটা আমার ফিক্স সেটা হচ্ছে লোড। একটু খেয়াল করো, একটি লোড 100 ভোল্টের সরবরাহ লাইনে লাগালে তা 200 ওয়াট শক্তি গ্রহণ করে। একে যদি আমি 200 ভোল্টের সরবরাহ লাইনে লাগাই তাহলে এটা কতটুকু শক্তি গ্রহণ করবে, এটাই আমার কাছে অ্যাকচুয়ালি চাইছে। তো আমি দেখি এখানে আমার একই লোডের কথা বলছে। লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি রোধ, তার মানে হচ্ছে এখানে আমার রোধটা কনস্ট্যান্ট। এখানে আছে হচ্ছে আমার ভোল্টেজ, এখানে আছে হচ্ছে আমার উৎপন্ন শক্তি এইচ, এবং এখানে আমার রোধটা কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে এইচ, ভি এবং আর এদের মাঝখানে অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা কেমন? সো আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, এখানে যেহেতু আমার রোধটা কনস্ট্যান্ট তাহলে এইচটা হবে আমার ভোল্টেজের বর্গের সমানুপাতিক। এখন আমি কেন রোধটাকে কনস্ট্যান্ট ধরলাম জানো? কারণ তারা আমাকে ফার্স্টে বলছে যে একটি লোড 100 ভোল্টে লাগালে এতটুকু শক্তি গ্রহণ করবে। তার পরবর্তীতে তারা বলছে যে সেম লোডটাই আবার আমি এখানে ইউজ করছি, তার মানে কি সেম লোডটা ইউজ করছি। সো এখানে আমার আরটা কনস্ট্যান্ট, আর যেহেতু কনস্ট্যান্ট তাহলে সম্পর্কটা হচ্ছে এইচ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তারপর হচ্ছে তুমি বাকিটুকু রিটেন অনুসরণ করতে পারো যে H1 বাই H2 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। তুমি এভাবেও করতে পারো, অথবা তুমি সিম্পলি যদি এমসিকিউর জন্য হয় তাহলে তুমি এভাবে করবা যে H প্রপোর্শনাল টু তো হচ্ছে আমার V স্কোয়ার। তাহলে এখানে আমি দেখতেছি যে আমার ভিটা হয়ে গেছে কত গুণ, 100 ভোল্ট ছিল, এটা হয়ে গেছে 200 ভোল্ট, তাহলে এটা হয়ে গেছে আমার দ্বিগুণ। এটা যদি দ্বিগুণ হয়ে যায়, ভোল্টেজটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আমার এইচটা হয়ে যাবে সিম্পলি 4 গুণ। এইচটা আগে ছিল হচ্ছে 200 ওয়াট, এটাকে আমি যদি 4 গুণ করে ফেলি তাহলে এটা আমার হয়ে যাবে হচ্ছে 800 ওয়াট। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 800 ওয়াট। অর্থাৎ এটাকে আমি যদি 100 ভোল্ট থেকে 200 ভোল্ট লাইনে লাগাই তাহলে হচ্ছে এটা 800 ওয়াট শক্তি গ্রহণ করবে। ওকে, তো এই হচ্ছে আমার এইভাবে মোটামুটি অ্যানালাইসিস যে কিভাবে অ্যাকচুয়ালি একটা সমীকরণ থেকে কে কনস্ট্যান্ট সেটাকে বের করে বাকিদের মাঝখানে সমানুপাতিক কিংবা ব্যস্তানুপাতিক সম্পর্ক বের করা যায়। ওকে, তো এটুকু আমরা পড়লাম, তোমরা একটু জাস্ট চেক করে নাও যে অ্যাকচুয়ালি আমি যে টপিকটা পড়াইতে চাচ্ছি তোমরা সেই টপিকটা বুঝছো কিনা। যে P ইজ ইকুয়াল টু হচ্ছে VI ইজ ইকুয়াল টু হচ্ছে I স্কোয়ার R ইজ ইকুয়াল টু হচ্ছে V স্কোয়ার বাই R। এই সমীকরণ থেকে আমরা কোন সমীকরণ থেকে সমানুপাতিক নিব? অর্থাৎ এখানে আমি এই সমীকরণ থেকে P ইজ ইকুয়াল P সমানুপাতিক I নিব, নাকি আমি হচ্ছে এই যে P ইজ ইকুয়াল টু I স্কোয়ার R থেকে P সমানুপাতিক I স্কোয়ার নিব? আমি কি P ইজ ইকুয়াল টু I স্কোয়ার R থেকে P সমানুপাতিক R নিব, নাকি P ইজ ইকুয়াল টু V স্কোয়ার বাই R থেকে P সমানুপাতিক 1 বাই R নিব? হ্যাঁ, সেগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে আমার এখানে কে ধ্রুবক। এই ধরনের প্রশ্ন তোমার ম্যানুয়ালি আসবে এবং তোমাদের সেগুলা যদি এই জিনিসগুলো কনসিডার করতে পারো যে কে ধ্রুবক এবং কে পরিবর্তনশীল, তাহলে হচ্ছে তুমি খুব দ্রুতই এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলতে পারবা ভর্তি পরীক্ষায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অন্য আরেকটা টপিকে চলে যাই। দেখো, সেই টপিকটা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। একটা তারের মাঝখান দিয়ে ইলেকট্রন যে বেগে যায় তাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। একটা তারের মাঝখান দিয়ে ইলেকট্রন যে বেগে যায় তাকে বলা হয় তারণ বেগ। সেই তারণ বেগের সমীকরণ হচ্ছে V ইজ ইকুয়াল টু হচ্ছে I বাই NaE। এটা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগের সমীকরণ। হ্যাঁ, এখানে কোন রাশিটা কি বোঝায় সেটা আমি একটু বলে দেই। এই তারের মাঝখান দিয়ে তো কারেন্ট যাচ্ছে, সো আইটা হচ্ছে কারেন্টের পরিমাণ, এনটা হচ্ছে এখানে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনের ঘনত্ব, এটা হচ্ছে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো রাশিগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিছি। এনটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখন খেয়াল করো এখানে I বাই এ বলে একটা বিষয় এখানে আসতেছে। আমি যদি এভাবে নিই যে I বাই এ, তাহলে আমার সমীকরণটা হয়ে যাবে VNE। এখানে I বাই এ কে বলা হয় জে এর একটা নাম আছে, সেটা হচ্ছে প্রবাহ
ঘনত্ব, যাদের যাদের অ্যাকচুয়ালি বিষয়টা একটু এলোমেলো লাগতেছে তারা খেয়াল করো। একটা জায়গার জনসংখ্যাকে আমি যদি জাস্ট সিম্পলি ওই জায়গাটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হয়ে যায় হচ্ছে আমার জনসংখ্যার ঘনত্ব। কোনো একটা জায়গার জনসংখ্যাকে আমি যদি ওই জায়গাটার ক্ষেত্রফল মানে এখানে কতটুকু জায়গা আছে সেটা আমি ভাগ করি তাহলে আমি কিন্তু প্রতি একক ক্ষেত্রফলে যে জনসংখ্যা সেটা পেয়ে যাব। তাহলে এখানে তো আমি হচ্ছে তড়িৎ প্রবাহকে একটা ক্ষেত্রফল দ্বারা ভাগ করতেছি, তার মানে আমি কি পেয়ে যাব? তড়িৎ প্রবাহ ঘনত্ব পেয়ে যাব, যেটার আরেকটা নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে প্রবাহ ঘনত্বের একক কি? এর অ্যান্সারটা হবে আই এর জন্য অ্যাম্পিয়ার এবং নিচে ক্ষেত্রফলের জন্য পার মিটার স্কোয়ার। সো এর এককটা হবে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আর এই সূত্রগুলো দিয়ে কিছু প্রশ্ন আসে হয়তো বা, খুব বেশি যে তেমন না, বাট অ্যাকচুয়ালি এই প্রবাহ ঘনত্বের এককটা থেকে এবং প্রবাহ ঘনত্বের যে রাশি যে J = VNE কিংবা V = INE, এই রাশিগুলো অ্যাকচুয়ালি MCQ আকারে পরীক্ষায় অনেক বেশিই আসে। আচ্ছা, সো যাই হোক, আমরা হচ্ছে এই সূত্র দিয়ে একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। আমরা মাত্র এই সূত্রটা বললাম যে V হচ্ছে I/NAE। একটা প্রশ্ন, এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা হচ্ছে এমন: 1 মিলিমিটার ব্যাসার্ধের, অর্থাৎ আর এর মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফল লিখতে পারি 10⁻⁻6 মিটার স্কোয়ার। 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারের মাঝখান দিয়ে 40 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমার আই এর মান হচ্ছে 40 অ্যাম্পিয়ার এবং মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এন এর মান 4 × 10⁻28 হলে ইলেকট্রনের তারণ বেগ ভি এর মানটা কত? এটা জাস্ট 2006-07 কোশ্চেন। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো দেখো, জাস্ট কোশ্চেনগুলো কিন্তু খুবই ইজি। আর আমরা যদি সূত্রটা জানি যে V = I/NAE, তাহলে কিন্তু আমি এটা সলভ করতে পারবো। তুমি দেখো এখানে আই এর মান সেটা দেয়া আছে, এন এর মান সেটা দেয়া আছে, এ এর মান সেটাও দেয়া আছে, জাস্ট ই এর মান হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ, সেই মানটাকে আমি এখানে লিখে নিই 1.6 × 10⁻⁹ এটাও দেয়া আছে। জাস্ট এখান থেকে আমার ভি এর মানটা বের করে নিতে হবে। সো এই ধরনের কিছু কোশ্চেন আছে যেগুলো তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করবে বাসায়। ওকে, তো এরপর আমরা হচ্ছে পড়ব অ্যামিটার ও গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি। দেখো, ফার্স্টে হচ্ছে আমি তোমাকে কিছু তড়িৎ যন্ত্রের সাথে পরিচয় করাই দেই, সেটা হচ্ছে অ্যামিটার, গ্যালভানোমিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার, গ্যালভানোমিটার এবং ভোল্টমিটার, এদের কাজ আসলে ভিন্ন। অ্যামিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের মান নির্ণয়, গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় এবং ভোল্টমিটারের কাজ হচ্ছে ভোল্টেজ কিংবা বিভব পার্থক্য নির্ণয়। তোমাদের এই দুইটার মাঝখানে একটু কনফিউশন থেকে যায় যে আসলে অ্যামিটার এবং গ্যালভানোমিটার এই দুইটার মাঝখানে পার্থক্যটা কি। সো এটা আমি বলে নেই। দেখো, অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করে, মানে একটা জায়গায় যদি তোমার একটা কলসি আছে, ধরো সেই কলসির মাঝখানে কতটুকু পানি আছে সেটা মাপতে হলে কিন্তু আমাকে একটা কোনো কিছু দিয়ে মাপতে হবে যে এখানে আসলে 2 লিটার কিংবা 3 লিটার পানি আছে। বাট সেই কলসিতে পানির অস্তিত্ব আছে কিনা সেটা অ্যাকচুয়ালি জানার জন্য কিন্তু আমাকে পুরো পানিটা মাপতে হবে না। জাস্ট আমি কিন্তু কলসিটা যদি হাত দিয়ে তুলি তাহলেই কিন্তু আমি বুঝবো যে আসলে এখানে আমার কতটুকু পানি আছে নাকি নাই। সো আমি এটাই বলতেছি যে গ্যালভানোমিটার শুধুমাত্র এটা নির্ণয় করে যে তড়িৎ প্রবাহটা এখানে আছে নাকি নাই, বাট সেই তড়িৎ প্রবাহের মান কত সেটা সে নির্ণয় করবে না, কিন্তু অ্যামিটার অ্যাকচুয়ালি সেই মানটাও নির্ণয় করবে। তো অ্যাকচুয়ালি এই যে অ্যামিটার, গ্যালভানোমিটার কিংবা ভোল্টমিটার, এরা হচ্ছে খুবই সূক্ষ্ম যন্ত্র। হ্যাঁ, এদেরকে রক্ষা করার জন্য, এই যন্ত্রগুলোকে রক্ষা করার জন্য এখানে তোমার একটা বিকল্প পথ ইউজ করা হয়, যেন অধিক পরিমাণ তড়িৎ প্রবাহ যদি যেখানে চলে যায় তাহলে যেন তোমার এখানে যন্ত্রটা রক্ষা পায়। সে ধরো আমি বলি এটা একটা বাসা আছে, এখানে ধরো এই বাসায় হচ্ছে বিয়ে হবে, এখন কালকে বিয়ে। তো তুমি জানো যে এখানে যদি একটা সাঁকো থাকে সেই সাঁকো দিয়ে কালকে অনেক লোক আসবে। এখন তুমি কি করলা, এই সাঁকোটাকে রক্ষার জন্য এখান দিয়ে তুমি আরো একটা সাঁকো কিংবা সেতু বানায় দিলা, হ্যাঁ, যেন লোকজন এটার পাশাপাশি এটা দিয়েও যেতে পারে। সো শানটা অ্যাকচুয়ালি সেম কাজই করে। শানটা হচ্ছে একটা বিকল্প পথ, যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ যদি বেশি হয়ে যায় তাহলে এদিক দিয়ে বাইপাস করে দেয়। বাট একটা জিনিস খেয়াল করো, ধরো আগে এই ব্রিজ দিয়ে একসাথে শুধুমাত্র 2 জন লোক যেতে পারতো, বাট দুপুরের পর তো হচ্ছে বিয়ের দাওয়াত, তাহলে তো অনেক লোকজন এদিকে খেতে আসবে।
সো ধরো 2 জন লোক এদিক দিয়ে গেল এবং এখানে একটা সাঁকু দেখে ধরো এই সাঁকু দিয়ে তোমার 6 জন করে গেল। তাহলে তুমি কিন্তু দেখো যে আগে যেখানে তোমার প্রতি সেকেন্ডে 2 জন করে লোক এদিকে যেতে পারতো, এখন কিন্তু প্রতি সেকেন্ডে এই দুইটা মিলিয়ে তোমার হচ্ছে 2 + 6 মানে হচ্ছে মোট 8 জন লোক যেতে পারতেছে। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কি বুঝলাম যে যখন আমি একটা জায়গায় শান্ট যুক্ত করে দেই, হ্যাঁ, যখন আমি একটা তড়িৎ যন্ত্রে শান্ট যুক্ত করে দিই তখন হচ্ছে তার পাল্লাটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যায়। সো ভাইয়া ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? ওই কোশ্চেনটা মানে ওই সাস্টে যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে তোমার সাস্ট 2006-07 কোশ্চেন, হ্যাঁ, তো সেটা অ্যাকচুয়ালি তখন সাস্টে অলরেডি এখনো ক্যালকুলেটর অ্যালয়েড, বাট তোমার ওই কোশ্চেনটা তো দেখো 6-7 কোশ্চেন প্লাস সাস্টের কোশ্চেন, সো ওটা ক্যালকুলেটর তোমার ছিল তখন হাতে, কারণ সাস্টে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর অ্যালয়েড, সো তারা অ্যাকচুয়ালি কনসিডার করবে না যে তুমি ক্যালকুলেটর সহ করবা নাকি সারা করবা। সো ক্যালকুলেশন যতই কমপ্লেক্স হোক তুমি করতে পারবা, কারণ ওখানে তোমার ক্যালকুলেটর থাকবে। বাট ঢাকা ভার্সিটির মতো যে ভার্সিটিগুলো আছে এই ভার্সিটিগুলোতে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ক্যালকুলেটর নাই, সো তারা কনসিডার করে দিবে যে মানটা আমি সহজ দেই যেন স্টুডেন্টরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারে। তো যাই হোক, আমরা এখানে ফেরত আসি যে একটা জায়গায় বিকল্প পথ তৈরি করে দেওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাল্লাটা বৃদ্ধি করে দেওয়া। সো পাল্লা বৃদ্ধিটাকে আমি কিভাবে ডিফাইন করব? ধরো আগে তুমি একটা জিনিসকে ঢিল দিয়ে 30 মিটার নিয়ে যেতে পারতা, বাট এখন তুমি ঢিল দিয়ে 90 মিটার নিয়ে যেতে পারো। একসময় তুমি ঢিল দিয়ে 30 মিটার নিয়ে যেতে পারতা, এখন তুমি ঢিল দিয়ে 90 মিটার নিয়ে যেতে পারো। তার মানে তোমার পাল্লা কত গুণ বৃদ্ধি পাইছে? 3 গুণ বৃদ্ধি পাইছে। এটাকে তুমি কিভাবে ডিফাইন করো? এখন তুমি নিতে পারো 90 মিটার, আগে তুমি নিতে পারতো হচ্ছে 30 মিটার। ধরো আগে তোমার ইনকাম ছিল মান্থলি 10 টাকা, এখন তোমার ইনকাম হয়েছে মান্থলি 50 টাকা। সো তোমার ইনকাম কত গুণ বৃদ্ধি পাইছে? 5 গুণ। এটা তুমি কিভাবে ডিফাইন করো? এটা হচ্ছে তোমার ফার্স্টে তুমি লেখো 50 টাকা মানে বর্তমান যেটা ইনকাম, এবং তারপর তুমি নিচে লেখো হচ্ছে আগের যে ইনকামটা ছিল। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাল্লা এন। আমরা যদি পাল্লা জিনিসটা সঠিকভাবে বুঝে থাকি তাহলে গ্যালভানোমিটার এবং অ্যামিটারের পাল্লা বৃদ্ধির বিষয়টা মোটেও কঠিন না। দেখো একটা গ্যালভানোমিটার কিংবা অ্যামিটারের যে পাল্লা যদি বৃদ্ধি হয়, সেই পাল্লা বৃদ্ধির মানটা যদি হয় এন, তাহলে আমি লিখতে পারি n-1 ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে এস। এখানে কোন রাশিটা কি সেটা আমি বুঝাই। সে ধরো এটা আমার একটা ভোল্ট মিটার, ধরো এটা আমার হচ্ছে একটা ভোল্ট মিটার, তাহলে এই এসটা হচ্ছে ভোল্ট মিটারে যুক্ত শান্ট, এই আরটা হচ্ছে ভোল্ট মিটারের রোধ। মানে আমরা তো জানি যে প্রত্যেক যন্ত্রেরই একটা রোধ থাকে। তোমার ফোনের মাঝখানেও একটা রোধ আছে, তোমার বাসার যে লাইট সেটারও একটা রোধ আছে, তোমার বাসার যে ফ্যান সেটারও একটা রোধ আছে, সবকিছুর একটা রোধ আছে। সেই রোধের মান হচ্ছে আমার আর। আচ্ছা, এবং এনটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাল্লা। ওকে, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহৃত সূত্র। আর এটা যদি আমার গ্যালভানোমিটার কিংবা অ্যামিটার হয়ে যায়, আমি অ্যামিটারে লিখলাম, সেক্ষেত্রে আমার এটা হবে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইডেড বাই n-1। এই দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে হচ্ছে পাল্লা বৃদ্ধি সংক্রান্ত যে কোনো ম্যাথই করা সম্ভব। তো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করে ফেলি, চলো। সেটা হচ্ছে আমি ঢাকা ভার্সিটির কোশ্চেন তোমাদেরকে করাবো। কোশ্চেনটা হচ্ছে এমন, 15 ভোল্ট মাপা যায়, 15 ভোল্ট মাপা যায় একটি ভোল্ট মিটার, এর রোধ 1000 ওম। 15 ভোল্ট মাপা যায় একটি ভোল্ট মিটারের রোধ, আর এর মান হচ্ছে 1000 ওম। তারপর আমাকে বলছে যে ভোল্ট মিটারটির দ্বারা সর্বোচ্চ 45 ভোল্ট মাপার জন্য, মানে আমি যদি এটাতে 45 ভোল্ট মাপতে চাই তাহলে আমাকে কত রোধ যুক্ত করতে হবে, অর্থাৎ যুক্ত রোধ মানে হচ্ছে শান্টের মানটা কত। আমরা যে বিকল্প একটা রোধ যুক্ত করলাম সেটাকে অ্যাকচুয়ালি আমরা শান্ট বলি। সো এটার সাথে কত মানের রোধ এস যুক্ত করতে হবে। আচ্ছা, তো এখানে আর এর মান দেওয়া আছে, আমরা সূত্রটা দেখতেছি হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর ইন্টু n-1 ভোল্ট মিটারের জন্য। সো এখানে আমার আর এর মানটা দেওয়া হচ্ছে 1000, আমি এটা বসাই। আর এন এর মান মানে পাল্লা, দেখো আমি আগে মাপতে পারতাম 15, এখন মাপতে পারি 45। তাহলে আমি যদি 45কে 15 দ্বারা ভাগ করি তাহলে আমি পাল্লাটা পেয়ে যাব। সো পাল্লাটা হবে কত? 3, মানে 15 তুলনায় 45 3 গুণ বড়, কিংবা আমি আগের চেয়ে রেঞ্জটা 3 গুণ বাড়াইছি। এটা অ্যাকচুয়ালি এটাই ডিফাইন করে। তাহলে হচ্ছে 45/15 - 1 সমান হবে 1000 ইন্টু 2। সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে 2000। অর্থাৎ আমি এখানে অ্যাকচুয়ালি 2000 ওমের একটি যদি রোধ যুক্ত করি কিংবা 2000 ওমের একটি শান্ট যুক্ত করি তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এটার পাল্লাটা 3 গুণ বৃদ্ধি পাবে। ওকে, সো আই হোপ তোমরা এই জিনিসগুলো বুঝছো। এখন অনুরূপভাবে তোমার হচ্ছে গ্যালভানোমিটারের ম্যাথও করা যায়, সেটাও আমরা জানি। বাট পাশাপাশি আমরা কিছু জিনিস খেয়াল করি, দেখো সেটা হচ্ছে শান্ট। তোমরা জানো যে গ্যালভানোমিটারের সাথে
শ্রেণীতে যুক্ত করতে হয় নাকি সমান্তরালে যুক্ত করতে হয়? আচ্ছা, ভোল্টমিটারের সাথে শ্রেণীতে যুক্ত করতে হয় নাকি সমান্তরালে যুক্ত করতে হয়? এই যে আমরা একটা কনফিউশনে যে জায়গাটা, যে গ্যালভানোমিটার আর ভোল্টমিটার আমি কোনটার সাথে শান্টটা কিভাবে যুক্ত করব, শ্রেণীতে নাকি সমান্তরালে? তো সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। দেখো, গ্যালভানোমিটার, ভোল্টমিটার আমি যদি শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীর ইংলিশ নাম হচ্ছে সিরিজ, আর আমি যদি সমান্তরালে যুক্ত করি তাহলে সেটা হচ্ছে আমার পি কিংবা প্যারারেল কিংবা সমান্তরাল, এটা হচ্ছে সিরিজ কিংবা শ্রেণী। সো আমি হচ্ছে এভাবে জাস্ট 4টা অক্ষর লিখে ফেলবো, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, সিরিজ, প্যারারেল। এটা লেখার পর আমি তাদেরকে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজাবো, মানে ডিকশনারিতে যেভাবে থাকে। ফার্স্ট আসবে হচ্ছে আমার জি, হ্যাঁ, তারপর আসবে হচ্ছে পি, তারপর হচ্ছে আসবে এস, তারপর হচ্ছে আসবে ভি। এবার তুমি খেয়াল করো, জি এর সাথে আসছে হচ্ছে পি, তার মানে হচ্ছে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এই পিতে বোঝায় হচ্ছে সমান্তরাল। আচ্ছা, আবার এখানে দেখো, এখানে আসছে হচ্ছে এস এবং ভি, তার মানে হচ্ছে কি, এস তে বোঝায় হচ্ছে সিরিজ কিংবা শ্রেণী এবং ভিতে বোঝায় হচ্ছে ভোল্টমিটার। সো এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝে গেলাম যে গ্যালভানোমিটারের সাথে যে শান্টটা আছে সেটা হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে, এবং ভোল্টমিটারের সাথে শান্টটা হচ্ছে আমাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। তুমি যদি সামহাও গ্যালভানোমিটার না নিয়ে অ্যামিটারও নিয়ে ফেলো, তাও কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা সেমই থাকে, তাই না? কারণ সেক্ষেত্রে শুধুমাত্র জিটা এ দ্বারা রিপ্লেস হয়ে যাবে, আর কিচ্ছু না। কারণ হচ্ছে যেটা যদি আমি ডিকশনারি অনুসারে সাজাই তাহলে হচ্ছে কিন্তু এখানে এপিএসবি আসবে, অর্থাৎ অ্যামিটারের সাথে সমান্তরালে এবং ভোল্টমিটারের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে একটা শান্টকে। সো আই হোপ তোমরা এই জিনিসগুলো বুঝছো। আচ্ছা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে যে আউটসাইড কিছু বিচ্ছিন্ন টপিক ছিল সেগুলো আমাদের মোটামুটি ভাবে পড়া শেষ। এখন হচ্ছে আমরা রোধ নিয়ে কিছু বিষয় পড়বো। অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে চলে আসি, দেখো নিচের কোন, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, কত সাল অ্যাকচুয়ালি সেটা সঠিকভাবে খেয়াল নাই, 3-4 হতে পারে কিংবা 4-5 হতে পারে। কোশ্চেনটা হচ্ছে এমন যে নিচের কোন লেখচিত্রটি এটা হচ্ছে আমার এ লেখচিত্র, এটা হচ্ছে আমার বি লেখচিত্র, এটা হচ্ছে আমার সি লেখচিত্র, এটা হচ্ছে আমার ডি লেখচিত্র। এদিকে আছে হচ্ছে আমার হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, এবং এদিকে হচ্ছে ভোল্টেজ। এদিকে হচ্ছে আমার তড়িৎ প্রবাহ এবং এদিকে হচ্ছে আমার ভোল্টেজ, তড়িৎ প্রবাহ, ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ, ভোল্টেজ। এই 4টা যে গ্রাফ আছে, এই 4টা গ্রাফের মাঝখানে অ্যাকচুয়ালি কোন গ্রাফটা তোমার হচ্ছে ওমের সূত্রকে সমর্থন করে? আচ্ছা, কোন গ্রাফটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ওমের সূত্রকে সমর্থন করে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সো এখন আমরা দেখি যে এখানে 4টা গ্রাফ আছে, কোন গ্রাফটা ওমের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আইআর, এটাকে সমর্থন করে, সেটা কোনটা? সো আমরা জানি ওমের সূত্রটার আমি যদি গাণিতিক মানে মৌখিক বিবৃতি দেই সেটা কেমন হবে, যে যদি রোধটা ফিক্স থাকে তাহলে হচ্ছে ভি এবং আই পরস্পরের সমানুপাতিক। এখানে আমি দেখতেছি সমানুপাতিক গ্রাফ আছে 3টা, এ বি সি, তার মানে হচ্ছে আমার ডি নাম্বার অপশনটা প্রথমেই বাতিল, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক গ্রাফ। ওকে, তো এই 3টার মাঝখানে কোনটা অ্যান্সার হবে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? সো সেটা জানার জন্য আমি একটা বিষয়ের আশ্রয় নেই। দেখো এখানে ভি এবং আই হচ্ছে সমানুপাতিক, তার মানে হচ্ছে এর পাওয়ার যদি 1 হয় আর এর পাওয়ারও 1 হবে, তার মানে কি এটা যতটুকু হারে বাড়বে এটাও ততটুকু হারেই বাড়বে। তার মানে এই যে গ্রাফটা আছে যে বৃদ্ধির হারটা অসমান, এটা হবে না, তার মানে হচ্ছে আমার এটাও আমার চলে গেল। আমার অপশন থাকে হচ্ছে শুধুমাত্র 2টা। তো এই 2টা অপশন থেকে কোনটা অ্যান্সার হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার দেখার বিষয়। তো সেটা দেখার জন্য আমাকে এই সূত্রটা দেখতে হবে। হয়তোবা আমি তোমাদেরকে মুখস্থ করাইতে পারি যে দেখো মূলবিন্দুগামী ওমের সূত্রটা হচ্ছে মূলবিন্দুগামী একটা গ্রাফ। তো তুমি এটা পড়ে নিবা যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মূলবিন্দুতে গেছে, বাট মুখস্থ করার কত দূর? শুধুমাত্র এই সূত্র দিয়ে যে লেখচিত্র আসবে এমন তো না,
কারণ হচ্ছে আজকে যদি এই সূত্র দিয়ে লেখচিত্র আসে তাহলে কালকে অন্য একটা সূত্র দিয়েও কিন্তু লেখচিত্র আসতে পারে, ঠিক আছে। সো এখানে খেয়াল করে দেখো যে v ইজ ইকুয়াল টু ir, আমি একটা সমীকরণ লিখি এখানে y ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। এখানে খেয়াল করো v ইজ ইকুয়াল টু ir, এটাকে আমি লিখতে পারি v ইজ ইকুয়াল টু হচ্ছে ri, জাস্ট উল্টা করে লিখলাম। এবার mটা হচ্ছে সরলরেখা চ্যাপ্টারে আমরা পড়ছি, mটা হচ্ছে ঢাল, তাহলে হচ্ছে আমার 8টা, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে হচ্ছে 8টাও ধ্রুবক, সো এটা বাদ। এখানে দেখো আইটা আছে হচ্ছে x অক্ষে এবং ভিটা আছে হচ্ছে y অক্ষে, তার মানে কি আইটা x এর সাথে এবং ভিটা y এর সাথে তুলনীয়, তাহলে এখানে যে সিটা আছে সেই সি এর মান এখানে কত, 0। সি এর মান 0 মানে কি y অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ হচ্ছে 0। সো যেহেতু y অক্ষ থেকে কর্তৃত কোনো অংশ নাই, তার মানে কি এটা মূলবিন্দুগামী, কিংবা আমরা জানি যে যেটার সি এর মান 0 সেই সরলরেখাটা অ্যাকচুয়ালি মূলবিন্দুগামী হয়। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার এটা অ্যান্সার। আমি তোমাদেরকে পুরো জিনিসটা ব্যাখ্যা করে বুঝাইলাম, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা পড়লাম। এরপর আমরা হচ্ছে রোধের যে মৌলিক সূত্রটা আছে সেই সূত্রটা লিখে ফেলি, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। এটা হচ্ছে আমার রোধের মৌলিক যে সূত্রটা, এখানে এই তোমার রো এর একক হচ্ছে তোমার যেটাই হোক, তোমার হচ্ছে এই এককটা আমি যদি লিখতে চাই, হ্যাঁ, সেটা পরীক্ষায় অনেক বেশি আসে। সো আমি এখন এককটা বের করে দেখি যে আসলে এককটা কত হতে পারে কিংবা কেমন হতে পারে। আমি এখান থেকে লিখতে পারি যে রো ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল। এখানে আমার আরটা হচ্ছে অ্যাকচুয়ালি ওহম, এটা হচ্ছে মিটার স্কোয়ার এবং এলটা হচ্ছে আমার এম। তো এখান থেকে আমি আপেক্ষিক রোধ এর একক পাই হচ্ছে ওহম মিটার। সো পরীক্ষায় এই কোশ্চেনটা অনেক আসে যে আপেক্ষিক রোধের একক নিচের কোনটি, ঠিক আছে। সো তোমরা এটা জানলা যে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আচ্ছা, তো তোমরা এখানে আপেক্ষিক রোধ সম্পর্কে একটা বিষয় অ্যাকচুয়ালি জানা উচিত যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো আমি হচ্ছে রাশিগুলোকে আস্তে আস্তে ব্যাখ্যা করি, বাট তার আগে আমি হচ্ছে ফার্স্টে আপেক্ষিক রোধটাকে ব্যাখ্যা করি। দেখো, আপেক্ষিক রোধ তখনই চেঞ্জ হয় যখন বস্তুর উপাদান চেঞ্জ হয় অথবা তাপমাত্রা চেঞ্জ হয়, এর বাইরে কখনো আপেক্ষিক রোধটা চেঞ্জ হয় না। সো আপেক্ষিক রোধ চেঞ্জ হয় শুধুমাত্র দুইটা ওয়ে, একটা হচ্ছে যে বস্তুর উপাদান চেঞ্জ হবে অথবা হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হবে, ঠিক আছে। এর বাইরে কোনো কিছুতে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। যেমন ধরো এটা আমার একটা তার ছিল যেটার প্রস্থ ছিল হচ্ছে আমার 5 মিলিমিটার স্কোয়ার এবং দৈর্ঘ্যটা ছিল হচ্ছে আমার 10 মিটার। এখন তারা আমাকে বললো যে এই তারটাকে আমি যদি কেটে 5 মিটার করে ফেলি এবং হচ্ছে এই প্রস্থটা যদি আমি কমায় অর্ধেক করে ফেলি, তাহলে আমার আপেক্ষিক রোধের মানের কতটুকু পরিবর্তন হবে। আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি পরিবর্তন হবে না। এর কারণ আমরা জানি দৈর্ঘ্য কিংবা প্রস্থচ্ছেদ এগুলো পরিবর্তন করলে আপেক্ষিক রোধ পরিবর্তন হয় না। আপেক্ষিক রোধ পরিবর্তন হয় শুধুমাত্র বস্তুর উপাদান এবং তাপমাত্রা চেঞ্জ করলে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমি যদি তারটাকে টেনে লম্বাও করতাম সেক্ষেত্রেও কিন্তু আমার আপেক্ষিক রোধ পরিবর্তন হইতো না, কারণ আমি বস্তুটাকে লম্বা করছি। তার মানে কি তার দৈর্ঘ্যটা চেঞ্জ করছি, আমি কি তার উপাদান চেঞ্জ করছি? অবশ্যই না। আমি কি তার তাপমাত্রা চেঞ্জ করছি? অবশ্যই না। তাহলে হচ্ছে বস্তুটার আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। এই জায়গাটা থেকে যে আপেক্ষিক রোধ যে আসলে বস্তুর দৈর্ঘ্যটা বৃদ্ধি করলে কিংবা হ্রাস করলে কিংবা প্রস্থচ্ছেদটা আমি যদি হ্রাস করি কিংবা বৃদ্ধি করি তাহলে যে আপেক্ষিক রোধটা পরিবর্তন হয় না, এই কনসেপ্টটা থেকেই ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অনেক, মেইনলি ঢাকা ভার্সিটিতেও আসে, জাহাঙ্গীরনগরেও আসে, এই বিষয়টা থেকে অনেক প্রশ্ন, ঠিক আছে। যেমন আমি তোমাকে একটা ঢাকা ভার্সিটির প্রশ্ন বলি, এরকম আরো অনেক প্রশ্ন তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজলেই পাবা, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক। সেটা হচ্ছে 5 মিলিমিটার ইন্টু 7 মিলিমিটার প্রস্থচ্ছেদের, মানে একটা আয়তাকার তার ছিল এবং এই তারটার দৈর্ঘ্য এল এর মান ছিল হচ্ছে 15 মিলিমিটার এবং এই তারটার যে আপেক্ষিক রোধের মান ছিল সেটা আমাকে বলছে 0.105 ওহম মিটার, ওকে। এই ডাটাগুলো তারা আমাকে দিয়েছে যে একটি 5 মিলিমিটার ইন্টু 7 মিলিমিটার এবং 15 মিলিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তারের আপেক্ষিক রোধ হচ্ছে 0.105 মিলিমিটার। এই তারটিকে কেটে এর প্রস্থচ্ছেদ 3 মিলিমিটার ইন্টু 2 মিলিমিটার করা হলো এবং এর দৈর্ঘ্যটা 10 মিলিমিটার করা হলো, সেক্ষেত্রে তার আপেক্ষিক রোধের মানটা কত হবে? এর অ্যান্সারটা কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও তো আমাকে। তারটা ছিল এই দৈর্ঘ্য এবং এই প্রস্থচ্ছেদ এবং এই দৈর্ঘ্য বিশিষ্ট, পরবর্তীতে তারটাকে কেটে আমি এতটুকু দৈর্ঘ্য এতটুকু প্রস্থচ্ছেদ এবং হচ্ছে এই দৈর্ঘ্য বিশিষ্ট করছি, তারটার আপেক্ষিক রোধ কত থাকবে এটা আমাকে একটু কমেন্ট করে জানাও সবাই। অনেকেই কমেন্ট করতেছে, ওয়াহিদ বলছে নো চান্স, গ্রেট।
তারপর হচ্ছে রুধি বলছে পরিবর্তন হবে না, দ্যাটস গ্রেট। খাদিজা নূপুর বলছে 0.105, এটাও ভালো, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি নীলুফা নাহার বলছে 0.105, মেহরাব বলছে নো চেঞ্জ, ত্রিনা বলছে 0.105। সো তোমরা সবাই অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটাই দিছো। এখানে অ্যাকচুয়ালি এটার অ্যান্সারটা হবে 0.105 ওহম মিটার। এর কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে তো আমি তারের দৈর্ঘ্য কিংবা প্রসেসে চেঞ্জ করছি, তাহলে তো আমার আপেক্ষিক রোধটা পরিবর্তন হবে না, তাই না? সো এই ধরনের আরো অনেক প্রশ্ন আসছে বিভিন্ন জায়গায়। দেখবা আমি হচ্ছে জাহাঙ্গীরনগরের একটা প্রশ্ন তোমাকে পড়াই, দেখো। এই প্রশ্নটা হচ্ছে এমন, তোমরা অনেকে অ্যাকচুয়ালি সঠিক কমেন্ট করছো, মৌ, ইয়াসির, হ্যাঁ, তো সবাইকে অ্যাকচুয়ালি কনগ্রাচুলেশনস। এখন হচ্ছে আমি জাহাঙ্গীরনগরের আরেকটা প্রশ্ন পড়াই। দুটি পরীক্ষায় তামার তৈরি দুটি তার, তামার তৈরি তার, হ্যাঁ, দুটি তামার তৈরি তার, দুটি পরীক্ষায় তামার তৈরি দুটি তার এ ও বি কে নিয়ে এদের আপেক্ষিক রোধটা ভিন্ন পাওয়া গেল, রো 1 পাওয়া গেল, রো 2 পাওয়া গেল। এর অর্থ হচ্ছে নিচের কোনটি? এ নাম্বার অপশন, এদের ক্ষেত্রফল ভিন্ন। বি নাম্বার অপশন, এদের দৈর্ঘ্য ভিন্ন। 3 নাম্বার অপশন, এদের তাপমাত্রা ভিন্ন। 4 নাম্বার অপশন হচ্ছে কোনটি নয়। এই হচ্ছে আমার 4টা অপশন। দুটি পরীক্ষায় তামার তৈরি দুটি তার এ ও বি কে নিয়ে এদের আপেক্ষিক রোধের মানটা ভিন্ন পাওয়া গেল, তাহলে হচ্ছে নিচের এখানে কোনটি সঠিক? এদের ক্ষেত্রফল ভিন্ন, নাকি দৈর্ঘ্য ভিন্ন, নাকি এদের তাপমাত্রা ভিন্ন, নাকি হচ্ছে কোনটি নয়? তো তোমরা একটু জানাতো আমাকে যে কোনটা অ্যান্সার হওয়া উচিত। এদের তাপমাত্রা ভিন্ন। গ্রেট, অনেকে জানাচ্ছে অ্যাকচুয়ালি এদের তাপমাত্রাটা ভিন্ন। কারণ হচ্ছে দেখো, তাদের আপেক্ষিক রোধটা আমি ভিন্ন পাইছি, যেহেতু তারা তামার তৈরি তার, দুইটাই যেহেতু তামার তৈরি তার মানে কি উপাদানটা সেম, এটা হচ্ছে সেম। তার মানে আমার যে জিনিসটা চেঞ্জ হয়েছে, মানে যে জিনিসটা চেঞ্জ হলে আপেক্ষিক রোধটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে তাপমাত্রা। তার মানে কি এদের যেহেতু আমি উপাদান সেম থাকা সত্ত্বেও আপেক্ষিক রোধটা ভিন্ন পাইছি, তার মানে এখানে অ্যাকচুয়ালি তাপমাত্রাটা চেঞ্জ। ওকে, সো আই হোপ সবাই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরো একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন, দুটি রোধ 20 ওহম এবং 1000 ওহম সমান্তরালে যুক্ত। দুটি রোধ 20 ওহম এবং 1000 ওহম সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ কোনটি হবে? 4টা অপশন আছে আমার কাছে। এ আর লেস দেন 20, বি নাম্বার আর লেস দেন 1000 গ্রেটার দেন 20, সি নাম্বার আর গ্রেটার দেন 20 এবং ডি নাম্বার আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি। নিচের কোনটি অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হবে? 20 ওহম এবং 1000 ওহমের দুটি রোধ সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধের মান কোনটি হবে? এখানে আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি এ আর লেস দেন 20। কেন আমি সেটা তোমাকে বলে দেই। যখন আমি এ বি সি ডি 4টা রোধকে একটা জায়গায় যুক্ত করব সমান্তরালে, ধরো এ এর মান হচ্ছে আমার 5, বি এর মান 10, সি এর মান 15, ডি এর মান 20, সেক্ষেত্রে এদের যে তুল্য রোধ অর্থাৎ আরপি হবে, সেটা অবশ্যই সবচেয়ে ক্ষুদ্রতম যে রোধটা আছে সেই রোধের চেয়েও কম হবে, অর্থাৎ 5-এর চেয়েও কম হবে। এটা হচ্ছে সমান্তরালে যুক্ত করার ক্ষেত্রে নিয়ম। একটু খেয়াল করে দেখো তো, এখানে 5, 10, 15, 20 আছে, এখানে সবচেয়ে ক্ষুদ্র রোধ কোনটা? 5। তার মানে এদের যে তুল্য রোধ সেটা কিন্তু 5-এর চেয়েও কম হবে। তোমার যদি বিশ্বাস না হয় সেক্ষেত্রে তুমি 1/5 প্লাস 1/10 প্লাস 1/15 প্লাস 1/20 ইনভার্স 1 করে দেখতেই পারো যে এদের তুল্য রোধটা আসলে কত হয়। তুমি খেয়াল করে দেখবা যে এদের তুল্য রোধটা 5-এর চেয়েও কম হয়ে গেছে। ওকে, সো এখানে যেহেতু 20 এবং 1000 আছে যুক্ত, তাহলে এদের তুল্য রোধ হবে 20-এর চেয়েও কম। দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, এরপর আমি আরেকটা কোশ্চেন সলভ করি। এটা অ্যাকচুয়ালি আমার সাস্টের কোশ্চেন। 13টি 91 ওহম রোধকে সমান্তরালে
যুক্ত করলে তুল্য রোধ কত? 13টি 91 ওহম রোধকে যদি আমি সমান্তরালে যুক্ত করি সেক্ষেত্রে আমার তুল্য রোধ কত হবে? তো এখানে একটা জিনিস একটু দেখো, এখানে একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে 13টি 91 ওহম রোধ আছে। আমি যদি তুল্য রোধটা বের করতে যাই যে Rp হচ্ছে 1/91 প্লাস 1/91 প্লাস এভাবে 13 বার যদি আমি লিখি 1/91, হ্যাঁ, ইনভার্স 1, আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাব বিষয়টা নিয়ে যে 13 বার 1/91 নিলাম। সো আমি অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেট হয়ে যাব, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের একটা শর্টকাট অ্যাকচুয়ালি জানা উচিত। আর এই ধরনের কোশ্চেন তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি রিটেনে আসবে। তোমাদের কাছে কেন মনে হয় যে অ্যাকচুয়ালি সব কোশ্চেনই রিটেনে আসার যোগ্য? রিটেনে সেই কোশ্চেনগুলো আসবে স্পেসিফিক্যালি যে কোশ্চেনগুলো রিটেন ওয়েতে খুব সহজেই সলভ করা যায়, ঠিক আছে? সো এখানে আমরা দেখি যে একটা শর্টকাট, হ্যাঁ, তোমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে তোমাদের রিটেন আছে 40%, বাট তোমাদের কিন্তু এমসিকিউ আছে 40%, তাই না? সেই 40%ও কিন্তু তোমার যথাযথ দক্ষতার সহিত এবং ফাস্ট অ্যান্সার করতে হবে। তো শুধুমাত্র যে রিটেন করলে হবে তা না, তোমার এমসিকিউ এর শর্টকাটগুলো জানতে হবে। পাশাপাশি আমি উল্টা করেও বলতে পারি কথাটা সত্য যে শুধুমাত্র যে শর্টকাট করলে হচ্ছে তাই না, তোমাদের রিটেনের জন্য পড়তে হবে। ওকে, তো n সংখ্যক r মানের রোধ, n সংখ্যক r মানের রোধ যদি সমান্তরালে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হয়ে যাবে Rp R/n। এখানে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে রোধগুলোর মান সমান হতে হবে। এখানে দেখো তো 13টি রোধ কত মানের? 91 ওহম মানের। তার মানে কি সবগুলো রোধের মান কিন্তু সমান। সো এখানে আমার অ্যান্সারটা হবে হচ্ছে Rp হচ্ছে 91 রোধের মান, আর এখানে আসছে কয়টা রোধ? 13টা রোধ। সো n এর মান হচ্ছে 13। সো আমার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি 7 ওহম, তাই না? তাহলে আমার তুল্য রোধ হয়ে যাচ্ছে 7 ওহম। সো আমি খুব সহজেই পরীক্ষায় এটা অ্যান্সার করে ফেলতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পড়লাম। এরপর হচ্ছে আমরা আরো একটা প্রশ্ন পড়ি। এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি বেশ ভালোই আছে। তোমার 4 ওহম রোধের একটি তারকে বাঁকা করে বৃত্তাকার করা হলো, বৃত্তের ব্যাসের উভয় প্রান্তের রোধ কত হবে? 4 ওহম রোধের একটি তার ছিল, এই তারটা হচ্ছে আমার 4 ওহম রোধ, এটা হচ্ছে 4 ওহম রোধের তার, এটাকে বাঁকা করে বৃত্তাকার করা হয়েছে, বৃত্তাকার করে ফেলা হয়েছে। তাহলে তুমি একটু খেয়াল করো, এটাকে যদি বাঁকা করে বৃত্তাকার করা হয় অর্ধেক দৈর্ঘ্য থাকবে হচ্ছে উপরে এবং অর্ধেক দৈর্ঘ্য থাকবে হচ্ছে নিচে। তার মানে আমি যেহেতু জানি যে r ρl/a, এখান থেকে আমি জানি যে r প্রপোর্শনাল টু হচ্ছে l, তার মানে হচ্ছে রোধ এবং দৈর্ঘ্য সমানুপাতিক। সো যেহেতু দৈর্ঘ্যটা অর্ধেক অর্ধেক হয়ে গেছে তাহলে রোধটাও হয়ে যাবে অর্ধেক অর্ধেক। পুরো তারের রোধ ছিল হচ্ছে 4, তাহলে এই উপরে চলে যাবে হচ্ছে 2, কারণ হচ্ছে উপরে দৈর্ঘ্য অর্ধেক এবং নিচেও হচ্ছে আমার দৈর্ঘ্য যেহেতু অর্ধেক তাহলে নিচেও চলে আসবে হচ্ছে 2। সো আমি এই সার্কিটটাকে এভাবে লিখতে পারি, এই তো যদিও মোটামুটি একটা বৃত্তাকার হয়েছে, তাহলে এখানে আছে হচ্ছে আমার 2, এখানে আছে 2, তাহলে এখানে যে তুল্য রোধটা হবে সেটা কত হবে? 2 আর 2, তার মানে হচ্ছে 2/2। একটু আগে যে শর্টকাটটা শিখলাম Rp R/n, এটা থেকে, হ্যাঁ, 2/2 মানে হবে তুল্য রোধ হয়ে যাবে আমার 1। সো আই হোপ তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পারছো, কারণ 2 আর 2 এর সমান্তরালে তুল্য রোধ হয়ে যায় 1। আচ্ছা, এরপর আমরা আরো একটা প্রশ্ন এরকম সলভ করি। 27 ওহম রোধের একটি তারকে ত্রিভুজাকারে বাঁকানো হলো। সো যেহেতু ত্রিভুজাকারে আমি বাঁকাইছি, প্রত্যেকটা অংশে কিন্তু 3 ভাগের 1 ভাগ রোধ থাকবে। হ্যাঁ, 27 ওহম রোধের একটি তারকে আমি সমবাহু ত্রিভুজাকারে এভাবে বাঁকাইছি। সো এখানে আমার রোধ চলে যাবে 9, এখানে 9, এখানে 9। আমাকে বলছে যে কোনো একটা বাহুর দুই প্রান্তে তুল্য রোধটা কত। এটা আমি যদি এ পয়েন্ট ধরি, এটা যদি আমি ধরি বি পয়েন্ট, তাহলে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধটা কত। তাহলে এখানে খেয়াল করো, এখানে আছে 9 আর এখানে আছে 9, তাহলে 9 আর 9 হয়ে যায় কত? যেহেতু শ্রেণীতে আছে কত হয়ে যাচ্ছে? 18 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে 9 আর 9 বাদ এখানে থাকে হচ্ছে আমার একটা 18, তাহলে হচ্ছে 18 আর 9। সো এখানে আমি তুল্য রোধটা লিখতে পারি হচ্ছে 18 × 9 ডিভাইড বাই হচ্ছে 18 প্লাস 9, ঠিক আছে? সো আমার যে মানটা হবে সেটা হচ্ছে 180 162/27, ঠিক আছে? 3 180 162 27, ঠিক আছে? 27 54 3, তাহলে হচ্ছে 6, তাহলে হচ্ছে আমার তুল্য রোধ হবে হচ্ছে 6। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমার অ্যাকচুয়ালি 6 ওহম। আচ্ছা, ওকে, তাহলে আই হোপ এটা বুঝছো। এটা আমরা কিভাবে করলাম দেখো, 27 ওহম রোধের একটা তার ছিল, সেটাকে আমি 3টা ভাগে বাঁকাইছি, প্রত্যেকটা ভাগে 9 করে পড়ছে, যেহেতু উপরে 2 ভাগে 9 আর 9 ছিল শ্রেণীতে, সে দুটো মিলে হয়ে গেছে 18। তারপর হচ্ছে 18 এবং 9 ছিল সমান্তরালে। আমরা তো জানি যে সমান্তরালে হচ্ছে তুল্য রোধ মানে হচ্ছে গুণফল বাই যোগফল। ওকে, ডান। এরপর হচ্ছে আমার এই রোধের এই জায়গাটা থেকে আমি হচ্ছে আরো কিছু প্রশ্ন তোমাকে সলভ করে দিচ্ছি।
টেকনিক্যাল প্রশ্নগুলো স্বল্প আছে, কারণ হচ্ছে যেগুলো নর্মাল বিষয়বস্তু, যেগুলো হচ্ছে ইন্টারের বইয়ে টুকটাক প্রশ্ন আছে, সেগুলো তোমরা এমনিতেই পারো, সেগুলো হচ্ছে তোমাদের জাস্ট প্র্যাকটিসের অভাব, সেগুলো তোমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমার পক্ষে পার্সোনাল ফিল্ড থেকে, মানে পার্সোনালি যে জায়গাটা আছে সেখান থেকে বোঝার টাফ, আমরা হচ্ছে সেই কোশ্চেনগুলো থেকে একটু বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, তো তোমার একটি 15 ওহম রোধ প্রয়োজন। একটা কোশ্চেন আমি বলি, এটাও ঢাকা ভার্সিটির প্রশ্ন। তোমার একটি 15 ওহম রোধ প্রয়োজন, কিন্তু তোমার কাছে কয়েকটা 10 ওহম রোধ আছে। তুমি কিভাবে 10 ওহম রোধ ব্যবহার করে 15 ওহম রোধটা তৈরি করতে পারবা? তোমার কাছে ধরো অনেকগুলো 10 ওহম রোধ আছে, 10 10 10 10 অনেকগুলো আছে, হ্যাঁ। তো এই অনেকগুলো 10 ওহম রোধ আছে, সেখান থেকে তুমি কিভাবে 15 ওহম রোধ তৈরি করতে পারবা? সো আমি ফার্স্টে আমি একটা 10 ওহম রোধকে নিয়ে নিলাম। এই 10 ওহম রোধের সাথে যদি আমি আরেকটা 10 ওহম রোধকে আমি যদি শ্রেণীতে লাগাই, তাহলে আমার তুল্য রোধ হয়ে যাবে 20 ওহম। তো আমি দেখতেছি যে একটা 10 ওহমের সাথে আমি অ্যাকচুয়ালি 10 কে শ্রেণীতে লাগাইতে পারি না, তাহলে রোধটা হচ্ছে 15 চেয়ে বেড়ে যাচ্ছে, আর আমার তো তাহলে রোধটা কমানো যাচ্ছে না। তো রোধটা কমাইতে হলে আমাকে সামহাও একটা সমান্তরাল সমবায় নিতে হবে। সো সেটা আমি কিভাবে করতে পারি দেখো, আমি ফার্স্টে এই যে 10 আর 10 আছে, এই দুইটাকে আমি হচ্ছে সমান্তরালে নিয়ে নিই। আমি যদি সমান্তরালে নিয়ে নিই, তাহলে এদের তুল্য রোধ হয়ে যাবে 5। তারপরে এই যে সমান্তরাল যেটা আছে সেটাকে আমি যদি একটা 10 এর সাথে যুক্ত করি, তাহলে আমার তুল্য রোধটা হয়ে যাবে 15। অর্থাৎ দুটি 10 ওহম রোধকে আমি যদি ফার্স্টে সমান্তরালে যুক্ত করে ফেলি, আমার তুল্য রোধ হয়ে যাবে হচ্ছে 5। সেই 5 এর সাথে আমি আরেকটা 10 কে নিয়ে শ্রেণীতে যুক্ত করব, তাহলে হচ্ছে আমার মোট তুল্য রোধ হয়ে যাবে হচ্ছে 15। ওকে, আচ্ছা, তো আই হোপ জিনিসগুলো তোমরা মোটামুটি ভাবে ক্যাচ করতে পারতেছো। এরপর আমি হচ্ছে আরো একটা টপিক নিয়ে আসি, সেটা হচ্ছে তোমার চারটি রোধ, 1 2 3 4, 1 2 3 4, এই চারটি রোধ এখানে আছে। তো এখন এখান থেকে আমি যদি বিদ্যুৎ প্রবাহিত করি, মানে তারা আছে শ্রেণীতে 1 2 3 4 ওহম রোধের চারটি রোধ এখানে শ্রেণী সমবায় আছে। আমি যদি এখানে বিদ্যুৎ প্রবাহিত করি, তাহলে কোনটার মাঝখান দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে? কোনটার মাঝখান দিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে? আমার এখানে অ্যান্সারটা বের করতে হবে। তো আমার অপশনগুলো হচ্ছে এরকম, A1, B হচ্ছে 4, C হচ্ছে 1 and 4, আর D হচ্ছে অ্যাকচুয়ালি আমার all will conduct same amount। হ্যাঁ, ধরো এই হচ্ছে চারটা অপশন। প্রথমটা হচ্ছে যে এখানে 1 ওহমের মাঝখান দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, 2 নম্বরটা হচ্ছে 4 এর মাঝখান দিয়ে, 3 নম্বরটা হচ্ছে 1 এবং 4, আর ডি নাম্বার হচ্ছে সবগুলাই সেম পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে। সো আমার অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি ডি, সবগুলাই সেম পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে। এর কারণ কি জানো, এখানে আমার শ্রেণীর সমবায়ে আছে। সো এখানে কারেন্ট ভাগ হওয়ার কোনো উপায় নাই। আমি যদি এদিক দিয়ে কিছু কারেন্টকে বের করে দেই, এদিক দিয়ে কিছু ইলেকট্রন বের করে দেই, তার মাস্ট বি 1 এর মাঝখান দিয়ে যেতে হবে, সেই সবগুলাকে আবার 2 এর মাঝখান দিয়ে যেতে হবে, সবগুলাকে আবার 3 এর মাঝখান দিয়ে যেতে হবে, সবগুলাকে আবার 4 এর মাঝখান দিয়েও যেতে হবে। সো সবগুলো অ্যাকচুয়ালি সেম পরিমাণ কারেন্ট কন্ডাক্ট করবে। আচ্ছা, এটা শেষ। এরপর হচ্ছে আমরা যদি এটাকে সমান্তরালে যুক্ত করে দেই, 1 2 3 আর হচ্ছে 4, হ্যাঁ। সো 1 2 3 4। এবার হচ্ছে তারা আমাকে বলছে যে এইভাবে আমি যদি সমান্তরালে যুক্ত করি, 1 2 3 এবং 4 ওহম, এই চারটা রোধকে আমি যদি সমান্তরালে যুক্ত করে দিই, তাহলে হচ্ছে কোনটার মাঝখান দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে? এবার আমার অ্যান্সারটা হবে এই 1 ওহমের মাঝখান দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে। এর কারণ কি জানো? কারণ হচ্ছে এরা সমান্তরালে যুক্ত, যেহেতু সমান্তরালে যুক্ত তাহলে হচ্ছে ভিটা ফিক্সড, আর আমরা সূত্রটা জানি হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর। সো আমি এখান থেকে লিখতে পারি যে ভি বাই আই ইজ ইকুয়াল টু হচ্ছে আর, যেহেতু ভিটা ফিক্সড সেখান থেকে আমি লিখতে পারি এখানে আই সমানুপাতিক 1/r, অর্থাৎ এখানে তোমার তড়িৎ প্রবাহটা হচ্ছে রোধের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে যেটা রোধ কম সেটার মাঝখানে তড়িৎ প্রবাহ বেশি, যেহেতু আমার ভোল্টেজটা ফিক্স। সো যেহেতু সমান্তরালে আছে, আর সমান্তরালে যেহেতু 1 2 3 4 এই চারটারই দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকবে, সো আমার কিন্তু এখানে যেটা রোধটা কম, অর্থাৎ 1 ওহমের মাঝখান দিয়ে আমার হচ্ছে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। ওকে, আচ্ছা, তো তোমাদের একটু রিলেভেন্সি বিষয়ে বলি, যে অনেকে হয়তো বা ক্লাস করার টাইমে বুঝবা যে অ্যাকচুয়ালি এই তথ্যগুলো ভর্তি পরীক্ষার জন্য কতটুকু উপযোগী, তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। যে এই যে এখানে আমরা যেটা একটা শ্রেণীতে আঁকছিলাম, এখানে শ্রেণীতে যে চারটা রোধ আঁকছিলাম, এটা হচ্ছে তোমার কোন একটা ভার্সিটি 2016-17 প্রশ্ন, এবং এখানে যে আমরা চারটা রোধকে সমান্তরালে আঁকলাম
সেটা হচ্ছে কোনো একটা ভার্সিটির 2017-18 প্রশ্ন। সো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি এইভাবেই বেসিককে ঘিরেই আবর্তিত হতে থাকে। ওকে, আচ্ছা। আর হচ্ছে তোমার আরেকটা কথা একটু বলে নেই যে তোমার রোধের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে ধারকের জন্য সত্যি, কিন্তু বিপরীত ক্রমে। কারণ তোমরা জানো যে রোধ এবং ধারকের সূত্রগুলো কিন্তু একই রকম। তোমার হচ্ছে রোধের ক্ষেত্রে হয়তোবা হয় যে আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2 আর তোমার প্লাস R3, হ্যাঁ। আর ধারকের ক্ষেত্রে হবে হচ্ছে তোমার সি পি ইজ ইকুয়াল টু হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, তাই না? আবার রোধের জন্য তুমি জানো যে আর পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1, আর ধারকের জন্য সেটা হয়ে যায় হচ্ছে CAS ইজ ইকুয়াল টু হচ্ছে 1/C1 প্লাস 1/C2 ইনভার্স 1। সো তুমি দেখো যে রোধ আর ধারক কিন্তু একই রকম সূত্র হোল্ড করে, জাস্ট একটু উল্টা। সো রোধ আর ধারকের যে শর্টকাট সূত্রগুলো আছে সেই সূত্রগুলোও কিন্তু জাস্ট মানে দুটার জন্যই অ্যাপ্লাই করা যাবে, কিন্তু একটু উল্টা ভাবে। সেই জিনিসটা আমি তোমাকে যে এখনই দেখাবো, কিছু একটা টপিক পড়ায় তারপর দেখাবো। দেখো সেই টপিকটা হচ্ছে এমন, তারা কয়েকটা রোধের কয়েকটা তোমার হচ্ছে n সংখ্যক, ধরো n সংখ্যক r মানের রোধ, হ্যাঁ, n সংখ্যক r মানের রোধের নিয়ে তারা n সংখ্যক r মানের রোধ নিয়ে তাদেরকে একবার শ্রেণীতে যুক্ত করলো। শ্রেণীতে যুক্ত করে তুল্য রোধ পাইলো হচ্ছে rs এবং সমান্তরালে যুক্ত করে তুল্য রোধ পাইলো হচ্ছে rp। সো rs বাই rp এই অনুপাতটা হবে হচ্ছে আমার n স্কয়ার। কথাটা একটু বুঝতে হবে। আমি n সংখ্যক r মানের রোধকে যুক্ত করছি এট ফার্স্ট হচ্ছে শ্রেণীতে, তারপর আমি তাদেরকে যুক্ত করছি হচ্ছে সমান্তরালে। তাহলে তাদের এই যে rs বাই rp এই যে অনুপাতটা সেটা হচ্ছে আমার n স্কয়ার, মানে আমি যতগুলো রোধ যুক্ত করছি সেটার স্কয়ার। একটু খেয়াল করে দেখো যে এখানে আর নাই, এখানে আর নাই, তাই না? তার মানে হচ্ছে কি, আমি বলতে পারি যে আমি যদি দুইটা 100 ওম মানের রোধকে একবার শ্রেণীতে, দুইটা 100 ওম মানের রোধকে একবার শ্রেণীতে এবং আরেকবার সমান্তরালে যুক্ত করি, তাদের তুল্য রোধের অনুপাত হবে, যেহেতু দুইটা রোধকে আমি নিচ্ছি তার মানে হচ্ছে 2 স্কয়ার। আবার একটু আগে আমি কি বললাম যে দুইটা 100 ওম মানের রোধকে নিলে তাদের এই যে rs বাই rp অনুপাতটা হয় হচ্ছে 2 স্কয়ার। আমি যদি দুইটা 10,000 ওম কেও নেই তাহলেও কিন্তু আমার এই rs বাই rp টা n স্কয়ারই হবে, অর্থাৎ 4ই হবে। কারণ এখানে অ্যাকচুয়ালি আমরা কত মানের রোধ নিচ্ছি সেটা লাগতেছে না, শুধুমাত্র লাগতেছে হচ্ছে এখানে কতগুলা রোধ যুক্ত সেটা লাগতেছে, এর বাইরে কিছু লাগতেছে না, তাই না? কত মানের রোধ সেটা লাগতেছে না। সো আমি যদি দুইটা 100 ওম মানের রোধকে যুক্ত করি তাও এই অনুপাতটা হয়ে যাচ্ছে 4। আমি যদি দুইটা 10,000 ওম মানের রোধকেও যুক্ত করি আমার এই অনুপাতটা হয়ে যাচ্ছে 4ই। সো এখান থেকে এই যে rs বাই rp ইকুয়াল টু n স্কয়ার এই সূত্র থেকেও ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা হচ্ছে সেগুলো করতে হবে। তুমি ইচ্ছা করলে এই সূত্রটা অবশ্যই রিটেনের জন্য অ্যাপ্লাই করতে পারো, ডোন্ট ওয়ারি, এটাও রিটেনে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এখন আমি একটু আগে বলছি যে রোধ এবং ধারকের সূত্রগুলা উল্টা, তাহলে কি এটা কিভাবে আমি ধারকের জন্য অ্যাপ্লাই করতে পারি? সেটা হবে অ্যাকচুয়ালি এরকম, CP বাই CS ইজ ইকুয়াল টু হচ্ছে n স্কয়ার। অর্থাৎ আমি সূত্রটা যদি উল্টাই দেই তাহলে হচ্ছে ধারকের জন্য অ্যাপ্লাই হয়ে যায়। আচ্ছা, একটু আগে আমরা আরো একটা শর্টকাট শিখছিলাম, খেয়াল আছে কিনা তোমাদের? n সংখ্যক r মানের রোধ যখন আমি সমান্তরালে যুক্ত করি তখন তুল্য রোধ হয়ে যায় rp ইজ ইকুয়াল টু হচ্ছে r বাই n, ঠিক আছে? rp ইজ ইকুয়াল টু হচ্ছে r বাই n। এটা ইচ্ছা করলে আমি ধারকের জন্য অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে CS ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই n। ওকে, সো তুমি দেখতেছো জিনিসগুলো মোটামুটি তাহলে একই রকম হচ্ছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কিছু টপিক পড়লাম, আমি হচ্ছে জাস্ট পরবর্তী টপিকটা এখনই শুরু করতেছি। তোমরা আপাতত এই জিনিসটা একটু দেখে নাও। আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে আমাদের নিজেদের মাঝখানে নিতে পারি। দেখো, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই পাই আর স্কয়ার। এখান থেকে আমি সম্পর্কগুলো লিখতে পারি, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক 1 বাই এ, আর সমানুপাতিক 1 বাই আর স্কয়ার। এটা সম্পর্কটা আসছে হচ্ছে আমার এই সূত্র থেকে। হ্যাঁ, এই সম্পর্কগুলো আমরা যদি কুইকলি আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছে আমাদের
পরীক্ষাটা খুবই মানে ফাস্ট আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তো এই সূত্রগুলো থেকে মানে এই যে সূত্রটা যে আছে এই সূত্র থেকে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সেগুলো অ্যাকচুয়ালি রিটেনের জন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি মেইনলি এমসিকিউর জন্যই হবে। আমি যদি কিছু কোশ্চেন তোমাকে বলি, তো আচ্ছা তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই যে আসলে রিটেনের জন্য কেন এই সূত্রগুলোতে প্রশ্ন আসে না। এর কারণ হচ্ছে যে আসলে এখান থেকে রিটেনটা একটু লেন্দি হয়ে যায়, 7 কিংবা 8 লাইনের অ্যান্সার হয়ে যায়। তো ভর্তি পরীক্ষা অ্যাকচুয়ালি তোমাকে কতটুকু জায়গা দেয় না যে তুমি 7 থেকে 8 লাইনে একটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। সো তারা জায়গাটা দেয় খুবই সংকুচিত, সেখানে হয়তো বা 3 থেকে 4 লাইন অ্যান্সার করা যায়। সো তারা এমন ম্যাথড দিবে ভর্তি পরীক্ষায় মানে রিটেনের জন্য যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ছোট, মানে 3 থেকে 4 লাইনে অ্যান্সার করা সম্ভব। আচ্ছা, তো এরপর তারপরেও আমরা হচ্ছে ফার্স্ট একটা জিনিস আমরা হচ্ছে দুইভাবেই করি, রিটেন ফরম্যাটেও করি প্লাস এমসিকিউ ফরম্যাটেও করি। দেখো একটা আর এখন হচ্ছে এই যে এখন থেকে শুরু করে অ্যাকচুয়ালি এই ক্লাসের শেষ পর্যন্ত এখান থেকে শুরু করে আমরা হচ্ছে তোমার এই ক্লাসের শেষ পর্যন্ত আমি যে বিষয়গুলো পড়াবো সেটুকু হচ্ছে তোমার এই সূত্রটাকে ডাইজেস্ট মানে এই সূত্র থেকেই সবগুলো রাশি বের করা যায়। আচ্ছা স্টুডেন্টরা একটু জাস্ট ওয়েট করো, এখানে আমার হচ্ছে অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট করতেছে, আমি একটু জাস্ট কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, ভাইয়া গত ক্লাসে দেওয়া নাম্বারে মেসেজ করেছি বাট রিপ্লাই পাইনি। তো হচ্ছে আমি হয়তোবা লাস্টের দিকে মেসেজ আসছে দেখে হয়তোবা রিপ্লাইটা দিতে হয়ে গেছে আর কি, মানে হয়তোবা সামহাউ স্কিপ হয়ে গেছে, বাট রুধি আই উইল রিপ্লাই ইউ সুন। হ্যাঁ, আচ্ছা আর মুফাত্তিহা ইসলাম মাহা বলছে যে অ্যাকচুয়ালি কিভাবে লাইভ ক্লাসগুলো পাবো। অ্যাকচুয়ালি এই যে পেজটা আছে এই পেজেই তুমি দেখবা যে হচ্ছে ক্লাসগুলো আছে, ফিজিক্সের ক্লাসগুলো তুমি হচ্ছে করতে পারবা। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখন এখানে শুরু করি যে এই সূত্র থেকে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি। হ্যাঁ, দেখো এখন আমরা যা পড়বো সবই হচ্ছে এই সূত্র থেকে আনা সম্ভব, সামহাও আনা সম্ভব। সেগুলো অ্যাকচুয়ালি প্রতিপাদন অ্যাকচুয়ালি আমাদের এইচএসসিতেই লাগে নাই, আর এখন তো হচ্ছে অ্যাডমিশন এখন আরও লাগবে না। জাস্ট একটা জিনিস মনে রাখো যে একটা বস্তুকে আমি যদি টেনে n গুণ লম্বা করি, একটি বস্তুকে আমি যদি টেনে n গুণ লম্বা করি তাহলে তার রোধ হবে হচ্ছে একটি আর রোধের একটি বস্তু আর রোধের একটি তারকে আর রোধের তারকে টেনে যদি আমি n গুণ লম্বা করি তাহলে রোধ হবে হচ্ছে আমার আর রোধের তারকে টেনে আমি যদি n গুণ লম্বা করি তাহলে এটা রোধ হয়ে যাবে হচ্ছে n স্কয়ার। আর এই সূত্র দিয়ে বিভিন্ন বিগত বছর বলতে মিনিমাম 20 কোশ্চেন্স আসছে, 20 কোশ্চেন্স আসছে এই যে এই সূত্রটা দিয়েই। সো এখান থেকে আমি জাস্ট সিম্পলি একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাকে। 9 ওহম রোধের একটি তারকে টেনে আর এটার আরেকটা শব্দ আছে টেনের উল্টা মানে টেনের সমার্থক, সেটা হচ্ছে আয়তন সমান রেখে, টেনে কিংবা আয়তন সমান রেখে যদি আমি n গুণ লম্বা করি তাহলে এটা রোধ হয়ে যাবে হচ্ছে n স্কয়ার r। সো 9 ওহম রোধের একটি তারকে আমি যদি টেনে n গুণ লম্বা করি সেটার রোধ হয়ে যাবে অ্যাকচুয়ালি n স্কয়ার r। সো তারা আমাকে কোশ্চেনে বলছে যে 9 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে তাহলে তার রোধ হয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়ালি 3 স্কয়ার ইন্টু 9, মানে হচ্ছে 9 ইন্টু 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 81। এটা হচ্ছে আমার এমসিকিউ ফরম্যাট। ঠিক আছে, আমি জাস্ট এখানে কয় গুণ লম্বা করছি দেখলাম 3 গুণ, তাহলে হচ্ছে 3 স্কয়ার আর হচ্ছে এখানে 9 আছে। সো এই 9টা এখানে আসলো তাহলে হচ্ছে 3 স্কয়ার, মানে টেনে 3 গুণ লম্বা করছি সেটা হচ্ছে 3 স্কয়ার মানে n স্কয়ার। টেনে যত গুণ লম্বা করব সেটা হচ্ছে আমার n। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে আমি টেনে 3 গুণ লম্বা করছি তাহলে হচ্ছে 3 স্কয়ার আর হচ্ছে এখানে 8টা হচ্ছে এটা যে রোধ ছিল তাহলে হচ্ছে 3 স্কয়ার ইন্টু 9, তার মানে হচ্ছে 9 ইন্টু 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 81। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো এই হলো গেল জিনিসটা। এরপর এটা আমরা যদি রিটেন ফরম্যাটে করতে যাই তাহলে হচ্ছে আমি কিভাবে করব সেটা দেখো। ধরো প্রথমে তারটা রোধ ছিল হচ্ছে আমার r ইজ ইকুয়াল টু রো এল বাই এ। পরবর্তী ক্ষেত্রে তারটা রোধ হয়ে গেল হচ্ছে r প্রাইম, সেটা হবে রো ইন্টু এল এর জায়গায় 3l এবং a এর জায়গায় a বাই 3। প্রথমে তারটা রোধের মান ছিল r ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটার মান হয়েছে 9 এবং পরবর্তী ক্ষেত্রে তারটা রোধ এত হয়ে যাবে। এখানে রাশিগুলো আমি বুঝাচ্ছি, জানি তোমাদের অনেক কনফিউশন আছে এখানে a বাই 3 কেন আসলো সে বিষয়ে কনফিউশন আছে, সেটা আমি বুঝাচ্ছি, বাট ফার্স্ট বি পেশেন্ট। হ্যাঁ, এখানে জাস্ট
একটা জিনিস বোঝো যে এখানে ফার্স্টে রোধ ছিল আর, পরবর্তীতে এটা রোধ হয়ে গেছে হচ্ছে আর প্রাইম। এখানে রোটা যেটা আছে এখানে রোটা সেমই আছে, কারণ আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। এখানে তার দৈর্ঘ্যটা ছিল এল, এটা হয়ে গেছে 3L। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে তার থেকে টেনে আমি 3 গুণ লম্বা করছি। এই পর্যন্ত সবই ঠিক আছে, বাট তারপরে এখানে এটা কেন a/3 হয়ে গেল? এর অ্যান্সারটা হচ্ছে এটা। আমরা জানি তারটাকে আমি যদি টেনে লম্বা করি তাহলে তার আয়তনটা সমান থাকবে, অর্থাৎ ফার্স্টের আয়তন আর সেকেন্ড যে আয়তন সেটা সমান থাকবে। আমার ফার্স্টের আয়তন হচ্ছে কি? তারটার দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে L ইনটু A। এখন দ্বিতীয় ক্ষেত্রে যে আয়তনটা, সেখানে আমি দৈর্ঘ্যটা করে ফেলছি কত? টেনে 3 গুণ করে ফেলছি। তাহলে একটা সমীকরণের নিয়ম অনুসারে কিন্তু তার প্রস্থচ্ছেদটা অ্যাকচুয়ালি 3 গুণ হ্রাস পাবে। হ্রাস না পেলে কিন্তু অ্যাকচুয়ালি এই সমীকরণটা সমান থাকবে না। দ্যাটস ওয়াই একটা তারকে টেনে কিংবা আয়তন সমান রেখে আমি যদি লম্বা করি তাহলে আমি দেখতে পাই যে তার রোধটা হয়ে যায় রো ইনটু 3L, মানে দৈর্ঘ্যটা 3 গুণ হয়েছে। এবং দৈর্ঘ্যটা 3 গুণ হওয়ার জন্য আদি আয়তন যেটা ছিল LA সেটা সমান রাখার জন্য এখানে প্রস্থচ্ছেদটাও 3/1 হয়ে গেছে। আই হোপ তোমরা এখানে বুঝতে পারছো যে আয়তন যেহেতু সমান রাখছি কিংবা টানছি, তাহলে হচ্ছে ফার্স্টে যে আয়তনটা ছিল টানার পরেও সেম আয়তনটাই থাকবে। সো সেম আয়তনটা তখনই থাকবে যে দৈর্ঘ্যটা 3 গুণ হয়েছে, তাহলে প্রস্থচ্ছেদ যদি 3 গুণ না কমে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেম আয়তনটা রাখা সম্ভব না। দ্যাটস ওয়াই এখানে আমার সেম আয়তনটা আছে। আচ্ছা, তো এরপর এখান থেকে আমি দেখি যে এখানে আর প্রাইমের মান হবে অ্যাকচুয়ালি আমার রো L/A, আর এখানে আছে হচ্ছে আমার 3, আর এখানে আছে হচ্ছে 3, সো এখানে হয়ে যাবে 9। আর রো L/A এটার মানটা একটু দেখো তো, এই যে রো L/A এটা হচ্ছে অ্যাকচুয়ালি 9, তাই না? সো আমি এখানে লিখবো 4 প্রাইম ইজ ইকুয়াল টু 9 ইনটু 9 ইজ ইকুয়াল টু হচ্ছে 81। এটা হচ্ছে আমার রিটেন ফরম্যাট, আর আমি ফার্স্টে যেটা করছিলাম সেটা হচ্ছে আমার MCQ ফরম্যাট। ওকে ওকে, আচ্ছা, তো এই তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমরা এরকম আরো কিছু কোশ্চেন করি। এখন যেটা আমরা করব সেটা অ্যাকচুয়ালি আমাদের এমসিকিউ তো আসবে, রিটার্নে আসার তেমন সম্ভাবনা নাই। সেটা হচ্ছে তোমার সো আমরা শুধুমাত্র এমসিকিউ ফরম্যাটটা কিংবা শর্টকাটটাই শিখি। এমসিকিউ ফরম্যাটটা এমন হবে, দুটি সমমানের রোধের তারের দৈর্ঘ্যের অনুপাত x/y হলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে √x/√y। অর্থাৎ দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ দৈর্ঘ্য যদি হয় হচ্ছে আমার x/y, তাহলে হচ্ছে ব্যাস কিংবা ব্যাসার্ধ হয়ে যাবে √x/√y। এর উল্টাটাও সত্যি। আমি যদি বলি যে ব্যাস কিংবা ব্যাসার্ধের অনুপাত হচ্ছে x/y, তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি x²/y²। একটু খেয়াল করো, এটার রোড ওভার গুণ হচ্ছে এটার রোড ওভার গুণ করলে এটা পাওয়া যায়। সো এই রোড ওভারটা যদি হয় x/y তাহলে এটা তো বর্গ হয়ে যাবে, তাই না? √x/√y এর বর্গ কিন্তু অ্যাকচুয়ালি x/y। সো এটা যদি আমি x/y ধরি তাহলে আমার দৈর্ঘ্যটা হয়ে যাবে x²/y²। সো এটা আমি এভাবেও কিন্তু বলতে পারি যে দুটি তারের ব্যাস কিংবা ব্যাসার্ধের অনুপাত যদি হয় x/y, তাহলে দৈর্ঘ্যের অনুপাত হবে x²/y²। আর আমি যদি এভাবে বলি যে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত যদি হয় x/y, তাদের ব্যাস কিংবা ব্যাসার্ধের অনুপাত হবে √x/√y। সো এখান থেকে তোমার টুকটাক ভালোই প্রশ্ন আসে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন বলি, এটা হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন। একই রোধের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:2। একই রোধের মানে দুটি সমমানের রোধের তারের দৈর্ঘ্যের অনুপাত, তাই না? সো তারের রোধগুলা সেম থাকতে হবে। সো কোশ্চেনে বলছে যে একই রোধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। সো সমমানের রোধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া রাখছে হচ্ছে আমার এটা 1:2। তার মানে হচ্ছে এক্ষেত্রে যে ব্যাস কিংবা ব্যাসার্ধের অনুপাত হবে সেটা হবে অ্যাকচুয়ালি 1:2। ঠিক আছে? আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে দৈর্ঘ্যের অনুপাত যেহেতু 1:2, তাহলে ব্যাস কিংবা ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:2। ওকে, তো এই হচ্ছে মোটামুটি বিষয়বস্তু চলতরিতের। আমরা হচ্ছে আরো কিছু কোশ্চেন সলভ করতে পারি। যেমন ধরো 10 ওহম রোধের একটি তার কেটে নে দৈর্ঘ্যটা দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদটা হচ্ছে অর্ধেক করা হলো। 10 ওহম রোধের একটি তার কেটে নে দৈর্ঘ্যটা দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদটা অর্ধেক করা হলো। তারপর তারটাকে 2 সমান অংশে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? আমি কোশ্চেনটা আবার রিড আউট করতেছি। 10 ওহম রোধের একটি তার কেটে নে দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদ অর্ধেক করা হলো।
তারপর তারটিকে সমান 2 অংশে বিভক্ত করে সমান্তরালে যুক্ত করা হলে তুল্য রোধ কত হবে? সো এটা হচ্ছে একটা 10 ওহম রোধের তার, এটাকে আমি টেনে দৈর্ঘ্যটা দ্বিগুণ করছি। আমরা জানি হচ্ছে আর সমানুপাতিক এল, অর্থাৎ এর রোধ হয়ে গেছে অলরেডি 20 ওহম। এরপর তারটাকে আবার আমি প্রস্থচ্ছেদ অর্ধেক করছি। আমরা জানি হচ্ছে আর সমানুপাতিক 1/a, তাহলে আমি যদি প্রস্থচ্ছেদটা অর্ধেক করে ফেলি তাহলে রোধটা আবার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে তার রোধ হয়ে যাবে 20 থেকে 40। তাহলে এই যে আমি দৈর্ঘ্য দ্বিগুণ করলাম আর প্রস্থচ্ছেদ অর্ধেক করলাম, এর ফলে আমার তারটার রোধ অ্যাকচুয়ালি 10 থেকে কিন্তু 40 হয়ে গেল, 10 থেকে 40 হয়ে গেল, তাই না? সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমার 10 ওহম রোধের একটা তার ছিল, এটাকে আমি দৈর্ঘ্য দ্বিগুণ করছি, যেহেতু আর সমানুপাতিক এল, এর রোধ হয়ে গেছে 20। তারপর হচ্ছে আমি এটার প্রস্থচ্ছেদটা আবার অর্ধেক করছি, তাহলে হচ্ছে এটার রোধ আরো দ্বিগুণ হয়ে গেছে, রোধ হয়ে গেছে 40। তারপর আমাকে বলছে যে এই 40 ওহম রোধের তারকে দুটি সমান ভাগে ভাগ করছি, তার মানে কি একটা অংশ 20 এবং আরেকটা অংশ হচ্ছে আমার 20। তারপর হচ্ছে আমি তাদেরকে সমান্তরালে এইভাবে যুক্ত করছি। এবার বলছে আমার তুল্য রোধটা কত হবে, ঠিক আছে? সো এখন যেহেতু 20 আর 20 সমান্তরালে যুক্ত, আমরা তো জানি এখানে 20/2, তাই না? তুল্য রোধ হবে তাহলে হচ্ছে 10। সো কোশ্চেনটা অ্যাকচুয়ালি সহজই ছিল, জাস্ট তারা যে স্টেপ ভাবে কাজ করতে বলছে সেই স্টেপে আমরা কাজ করছি। আমরা ইচ্ছে করলে আজকে মিটার ব্রিজ এবং হুইটস্টোন ব্রিজ পড়তে পারি, ঠিক আছে? দেখো আমরা ফার্স্টে আসি হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ও আচ্ছা, হ্যাঁ, যেগুলো হচ্ছে তোমার একটু মানে ঢাকা ভার্সিটি না, জাস্ট ঢাকা ভার্সিটি একটু জাস্ট ধরো একটু প্রান্তিক ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে তোমার হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি প্রান্তিক দিকগুলোতে অবস্থিত, হ্যাঁ, দেশের মানে একদম ঢাকা কিংবা ঢাকার সেন্টারে অবস্থিত যে ভার্সিটিগুলো না, সেই ভার্সিটিগুলোতে অ্যাকচুয়ালি কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আসে এমন যে হুইটস্টোন ব্রিজের যে নীতিটা আছে, মানে হচ্ছে P/Q = হচ্ছে R/S, এটা অ্যাকচুয়ালি কোন সূত্র থেকে আসে? এটার অ্যান্সারটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমার কারশফের সূত্র থেকে আসছে। তোমাদের কারো কারো বইয়ে হয়তো বা লেখা কারশফ, কারো কারো বইয়ে লেখা কিরশফ। যাই হোক, আই হোপ যে তুমি বিষয়টা ধরতে পারছো যে কারশফ কিংবা কিরশফের সূত্র বলতে আসলে কোনগুলা বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই কারশফের সূত্র থেকে আমার ফার্স্টে আসছে হচ্ছে যে হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজকে আমি যদি ফার্দার অ্যানালাইসিস করি কিংবা এটার যদি আমি আরো একটা অ্যানালাইসিস দেই, তাহলে হচ্ছে এখান থেকে আমি মিটার ব্রিজের সূত্রগুলা বের করতে পারি। সো তুমি একটু জিনিসগুলো দেখো, আমাকে যদি সামহাও বলে যে হচ্ছে হুইটস্টোন ব্রিজের সূত্রগুলা কার সূত্র থেকে আসছে, আমার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি কিংবা কার নীতি থেকে হুইটস্টোন ব্রিজের সূত্রগুলো প্রতিপাদন করা যায়, আমার অ্যান্সারটা হবে কিরশফের সূত্র। আমাকে যদি সামহাও বলে যে মিটার ব্রিজের যে নীতিটা আছে সেটা কোন জায়গা থেকে প্রতিপাদন করা যায়, আমি ফার্স্টে খুঁজবো হচ্ছে হুইটস্টোন ব্রিজ এখানে আছে কিনা। যদি থাকে তো আমি হচ্ছে লিখে দিব যে হুইটস্টোন ব্রিজের নীতি থেকে মিটার ব্রিজের নীতিগুলো প্রতিপাদন করা যায়। আর যদি হুইটস্টোন ব্রিজটা আমি খুঁজে না পাই, তাহলে এর যে গ্র্যান্ড প্যারেন্ট আছে অর্থাৎ কিরশফ, আমি তাকে খুঁজবো যে মিটার ব্রিজও অ্যাকচুয়ালি কিরশফ থেকেই প্রতিপাদন করা যায়, যদি অপশনে হুইটস্টোনটা না পাই। বাট যদি আমি হুইটস্টোন ব্রিজটা পেয়ে যাই, তাহলে হচ্ছে আমি অবশ্যই লিখবো যে মিটার ব্রিজের নীতিটাও অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ থেকে প্রতিপাদন করা সম্ভব। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে এখন হুইটস্টোন ব্রিজ পড়াচ্ছিলাম। হ্যাঁ, তো হচ্ছে হুইটস্টোন ব্রিজের যে সূত্রটা আছে P/Q = হচ্ছে R/S, সেই বিষয়টা একটু খেয়াল করি। দেখো, এটা হচ্ছে আমার একটা রোধ, এটা হচ্ছে আমার আরো একটা রোধ, এখানে হচ্ছে একটা রোধ এবং এখানে হচ্ছে আমার আরো একটা রোধ। জানি চিত্রটা সুন্দর হয়, তারপর তোমরা জাস্ট জিনিসটা দেখে নাও। এটার 4টা বাহু আছে, একটা বাহু P, আরেকটা বাহু Q, আরেকটা বাহু R এবং আরেকটা বাহু S। অর্থাৎ প্রথম বাহু হচ্ছে P, দ্বিতীয় বাহু Q, তৃতীয় বাহু R, চতুর্থ বাহু S। এই হুইটস্টোন ব্রিজে আমরা যদি 4টা রোধ এমন ভাবে লাগাই যেন হচ্ছে এই অনুপাতটা সমান হয়, তাহলে হচ্ছে এর মাঝখানে আমরা একটা নিস্পন্দ বিন্দু পাই, অর্থাৎ কোনো ভোল্টেজ পাই না। কিন্তু যদি এই অনুপাতটা সমান না হয়, তাহলে হচ্ছে আমরা এখানে মাঝখানে একটা ভোল্টেজ পাই। পরীক্ষায় এ ধরনের প্রশ্ন করে যে একটি হুইটস্টোন ব্রিজের 3টি বাহুতে যথাক্রমে 1, 3, 7 ওহম রোধ যুক্ত করা হলো, চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করলে এটি সাম্যাবস্থায় থাকবে? সো আমার এটার অ্যান্সারটা হবে এমন, প্রথম বাহুতে 1, দ্বিতীয় বাহুতে 3, তৃতীয় বাহুতে 7, সো চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করতে হবে? সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে 21 ওহম। অর্থাৎ আমি যদি এখানে 21 ওহম মানের রোধটা যুক্ত করি, তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে ভারসাম্য অবস্থায় চলে আসবে, অর্থাৎ আমি মাঝখানে কোনো ভোল্টেজ পাবো না কিংবা নিস্পন্দ অবস্থায় পেয়ে যাব। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল গেল। বাট তারপরেও এখানে আরো কিছু কোশ্চেন করে এমন যে এখানে চতুর্থ বাহুতে একটি হুইটস্টোন ব্রিজে যথাক্রমে 1, 3, 7 এবং হচ্ছে তোমার 15 ওহম রোধ যুক্ত আছে। ঠিক আছে, এই 4টা রোধ যুক্ত করে দিয়ে 4টা রোধ যেহেতু যুক্ত করে দিয়েছি, তুমি একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 15। তার মানে তোমার এটা অবভিয়াসলি সাম্যাবস্থায় নাই।
এটা অবভিয়াসলি সাম্যাবস্থায় নাই। এর কারণ হচ্ছে যে এখানে 1:3 অনুপাতটা, তার মানে হচ্ছে এখানে 1 হলে এখানে 3, সো এখানে যদি 7 হয় এটার 3 গুণ হয় 21, তার মানে হচ্ছে এখানে আমার 21 থাকা উচিত, কিন্তু এখানে আছে হচ্ছে 15। সো এখান থেকে প্রশ্ন করবে যে একটি হুইটস্টোন ব্রিজে 1, 3, 7 এবং 15 ওহম রোধ যুক্ত আছে, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে তোমার এটা সাম্যাবস্থায় আসবে। সো এখানে দেখো, এটা যদি সাম্যাবস্থায় আনতে চাই তাহলে এখানে আমার আরো 6 মানের রোধ যুক্ত করতে হবে। কিভাবে? শ্রেণীতে যুক্ত করতে হবে, কারণ এখানে আমার যে ডিজায়ার্ড রোধটা ছিল সেটার মান আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে 21। হ্যাঁ, সেখানে আমি এখানে পাইছি হচ্ছে 15, অর্থাৎ আমার আর 1 এর মান হচ্ছে 15। সো আর 2 এর মানটা কত হবে? সো এটা অবভিয়াসলি 6 হবে। এটা যদি আমি 6 যুক্ত করি শ্রেণীতে তাহলে কিন্তু আমি তুল্য রোধটা পেয়ে যাই হচ্ছে 21। সো এইটুকু যে আমরা পড়লাম, আই হোপ আমাদের মাথায় কোনো ভেজাল লাগে নাই, আমরা মোটামুটি ক্লিয়ারলি এইটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এর পরের অংশটুকু খেয়াল করি। সামহাউ সেই একই প্রশ্ন, 1, 3, 7, 42 মানের রোধ যুক্ত একটি হুইটস্টোন ব্রিজে 1, 3, 7 এবং 42 মানের রোধ যুক্ত। এখন হচ্ছে আমার চতুর্থ বাহুতে বলছে, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এটা অ্যাকচুয়ালি আমার চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এটা হচ্ছে আমার সাম্যাবস্থায় আসবে। সো এবার আমি একটু অনুপাতটা খেয়াল করি, 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 7/42। ওকে, সো 1/3 ইজ ইকুয়াল টু 7/42। তো এখানে খেয়াল করে দেখো যে এখানে অ্যাকচুয়ালি অনুপাত হচ্ছে 1:3, তো এখানে 7:21 হওয়ার কথা, এখানে 21 হওয়ার কথা, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড মান। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালু, কিন্তু এখানে আমার হচ্ছে আছে 42। সো 42 এর সাথে আমি যদি শ্রেণীতে কোনো একটা মান যুক্ত করতে চাই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার কখনোই 21 হবে না, কারণ 42টাই হচ্ছে 21 এর চেয়ে বেশি। আমি যদি শ্রেণীতে কোনো একটা মান যুক্ত করতে যাই তাহলে হচ্ছে এখানে রোধটা বাড়তেই থাকবে। সো এবার আমার ওয়েটা কি, সেটা হচ্ছে 42 এর সাথে আরেকটা 42 আমি হচ্ছে সমান্তরালে যুক্ত করে দিব। 42 এবং 42 আমি যদি সমান্তরালে যুক্ত করে দেই তাহলে আমার তুল্য রোধটা হয়ে যাবে হচ্ছে 21, অর্থাৎ এখানে আমার যে ডিজায়ার রোধটা আছে আমি সেটা পেয়ে গেছি। অর্থাৎ এই যে কোশ্চেনটা ছিল যে একটি হুইটস্টোন ব্রিজে 1, 3, 7 এবং 42 মানের রোধ যুক্ত, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে এটা সাম্যাবস্থায় আসবে, এটা অ্যান্সারটা হচ্ছে আমার চতুর্থ বাহুতে একটা 42 আছে, আরো একটা 42 নিয়ে আমার হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে, তাহলে তুল্য রোধ 21 পেয়ে যাব এবং এটা মোটামুটি ভারসাম্য অবস্থায় চলে আসবে। কারণ তুমি খেয়াল করো এখানে আমি যদি 21 নেই তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে এটা একটা ভারসাম্য অবস্থায় আসে 1/3 1/3। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে, আই হোপ তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের ওভারঅল কেমন লাগলো, কিংবা হচ্ছে পুরা ক্লাসটা জুড়ে ভিডিওতে কোনো প্রবলেম ছিল কিনা কিংবা অডিওতে কোনো প্রবলেম ছিল কিনা। তোমরা যারা লাইভে আছো সবাই মাস্ট বি কমেন্ট করে এখনই আমাকে জানায় দাও যে হচ্ছে অ্যাকচুয়ালি পুরা ক্লাসটা জুড়ে তোমাদের কোনো ট্রাবল ফেস হয়েছে কিনা, কিংবা পুরা ক্লাসটা জুড়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নটা আমাকে এখন করো, আমি হচ্ছে অ্যান্সার দিব। 43 হইলে কি করতাম? আচ্ছা, এখানে হচ্ছে 43 হলে কি করতাম। ঠিক আছে, এখানে যদি 43 যুক্ত থাকে তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেটর লাগতো। হ্যাঁ, আমি যেন ক্যালকুলেটর ইউজ করতে না হয় সেজন্য আমি হচ্ছে এভাবে করছি। যাই হোক, তারপরেও ব্যাপার না, যে ভার্সিটিতে ক্যালকুলেটর আছে। দেখো এখানে হচ্ছে 43 যুক্ত ছিল, তার মানে কি 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 7/43 আছে, তাই না? এখানে আমার লাগবে কত? 21 লাগবে, অর্থাৎ আমার তুল্য রোধ আরপি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/r1 প্লাস 1/r2 ইনভার্স 1। এবার আমার আরপি এটার মান হচ্ছে 21, এখানে আছে হচ্ছে আমার 1/43 প্লাস 1/x ইনভার্স 1। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলো, তোমার x এর যে মান আসবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, অন্য কোনো নাম্বার হলে কিভাবে করব আমি তোমাদেরকে দেখাই দিছি। ঠিক আছে, সো আই হোপ এই বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম নাই। বাকি অন্য কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। ভাইয়া আগামী ক্লাস কবে? আগামী ক্লাস হচ্ছে আগামী সোমবার। সোমবার রাত 8টায়। ভাইয়া ক্লাস স্টার্টের সময় কোনো নোটিফিকেশন পাচ্ছি না, তো হচ্ছে এর অ্যান্সার হচ্ছে আমার ক্লাস প্রতি সোমবার রাত 8টায় শুরু হবে। এই টাইমে চলে আসবা, এই গ্রুপের পেজে থাকবা, ক্লাস হয়ে যাবে। হ্যালো মামা, আমি ওই যে অনলাইন ক্লাসে, তো আমি একটু পরে ফোন দিই, 10 মিনিট পর। আচ্ছা, ঠিক আছে।
ওকে, সবাইকে ওয়েলকাম। অ্যাকচুয়ালি আচ্ছা, আর হচ্ছে আরো কোনো প্রবলেম কারো? কিরশফ ল, ইয়াসির আরাফাত বলছে কিরশফ লতে প্রবলেম। তো আমি সেটা বলি, সেটা হচ্ছে কিরশফ ল তোমার অ্যাডমিশন লেভেলে অ্যাকচুয়ালি ওইভাবে লাগবে না, ঠিক আছে? তুমি হচ্ছে ওই ভোল্টেজ ডিভাইডার ল আর কারেন্ট ডিভাইডার ল দিয়েই সার্কিটের ম্যাথগুলো করতে পারবা। তোমার কিরশফের ল এর যে ঝামেলাটা আছে, যে একদিক থেকে পাস করলে প্লাস আরেক দিক থেকে পাস করলে মাইনাস, এই ধরনের ঝামেলা যাওয়ার দরকার নাই। আচ্ছা, রুধি বলছে থ্যাঙ্কস ভাইয়া, অবশ্যই ওয়েলকাম। দিদিদা বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো আর একবার বলেন ভাইয়া। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক যা পড়ালাম তাই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই জানো যে একটা 1.5 ঘন্টায় যদি মানে 2টা ক্লাস 2 ঘন্টায় যদি আমাকে চলতহিতের মতো অনেক বড় একটা চ্যাপ্টার শেষ করতে হয়, সেখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টগুলো পড়ানো ছাড়া অন্য আনইম্পর্টেন্ট টপিক পড়ানোর অবকাশটা থাকে না। ঠিক আছে, চলতহিতের আর কিছু বাকি আছে, কিছু কিছু বিচ্ছিন্ন টপিক বাকি আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমরা হচ্ছে একটু দেখলেই পেয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের ক্লাস আমি শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।